করি। ওকে, সো তোমাদের আইডি দিয়ে সবাই তোমাদের জুম টাইটেলটা ঠিক করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমি তোমাদের সবার মাইক্রোফোন অফ রাখবে, মাইক্রোফোন এখন অন করার দরকার নাই। আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি কাউকে বা তোমাদেরকে আমি যদি কমন কোয়েশ্চেন করি, তখন তোমরা মাইক্রোফোন অন করবে, নতুবা মাইক্রোফোন অন করার দরকার নাই। কারণ আমি সেক্ষেত্রে আমার মাইক্রোফোন তো বিশেষ করে সবসময় অন থাকবে ইউজুয়ালি। সো সেক্ষেত্রে আমি যদি তোমাদেরকে কোনো কিছু বলি, তোমরা সেটা কেউ কেউ হয়তো বুঝতে পারবে, কেউ কেউ বুঝতে পারবে না। যখন মাল্টিপল ভয়েস একসাথে অন থাকবে বা মাল্টিপল মাইক্রোফোন একসাথে অন থাকবে, তখন একটা মাঝখানে একটা নয়েজ ক্রিয়েট হবে, দ্যাটস ওয়াই এটা পসিবল না হতে পারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সরাসরি শেয়ারিং স্ক্রিনে চলে যাচ্ছি। যেটা তোমরা জানো যে আমাদের আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আমার শেয়ারিং স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছে? লেসন 3B প্রিন্টিং। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো তোমরা জানো যে লেসন 3 এটা ছিল ভিডিও এবং সাউন্ড নিয়ে, লেসন 3A ভিডিও এবং সাউন্ড, তাই না? আর আমাদের আজকে লেসনটা হচ্ছে প্রিন্টিং। সো এখানে আমাদের জাস্ট এটা লেসন 3B এর টাইটেল, নাথিং এলস। আমরা মেইনলি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে এই জায়গাটা। তো এটা আমি পুরোটা এখন আপাতত সিলেক্ট করতে পারছি না। তো আমি তোমাদেরকে এই জায়গাটা সিলেক্ট করার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাই। সো আমি এটা অবশ্য বড়ই আছে, সবাই কি দেখতে পাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছে লেখাগুলো? অসুবিধা হচ্ছে কিনা? হ্যাঁ, ফিগারের যে ফিগারের যে ক্যাপশনগুলো, ফিগারের ক্যাপশন বা ফিগারের যে লেখাগুলো, সেগুলো লেখাগুলো পড়তে একটু সমস্যা হইতে পারে। তারপর এটা আমি তোমাদেরকে হেল্প করব এগুলো পড়ার জন্য। তো যাই হোক, আমি একটু পরে বলছি এটা। তো সবাই একটু খেয়াল করো, দেখো দেখো এই টাইপের যে এখানে দেখতে পাচ্ছ তোমরা দুই ধরনের প্রিন্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে এই যে এখানে একটা প্রিন্টার তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ফিগারটাতে একটা প্রিন্টার তোমরা দেখতে পাচ্ছ, আর এই ফিগারটাতে তোমরা আরেকটা প্রিন্টার দেখতে পাচ্ছ। এখানে একটা প্রিন্টার আর এখানে একটা প্রিন্টার, দুইটা প্রিন্টার তোমরা দেখতে পাচ্ছ। সো এই দুইটা প্রিন্টার মেইনলি দ্য ফ্যাক্ট ইজ এটা হচ্ছে আদিকালের প্রিন্টার। যেমন দেখো এই প্রিন্টারের সাথে একটা কিবোর্ড আছে, দেখছো? এই যে একটা কিবোর্ড, ছোট, এই যে ছোট একটা কিবোর্ড দেখাচ্ছে। এবং মনিটরটা কোথায় দেখো? মনিটরটা হচ্ছে উপরে, প্রিন্টারের সাথে হচ্ছে কিবোর্ডটা। আবার প্রিন্টার থেকে বা জাস্ট ইউজুয়াল প্রসেসে প্রিন্টিং হচ্ছে। আবার এটা হচ্ছে আরেক ধরনের প্রিন্টার, এটা হচ্ছে আরেক ধরনের প্রিন্টার। আর এটার নাম হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডট ম্যাট্রিক্স। ওকে, সো এটা হচ্ছে একটু একটু মডার্ন প্রিন্টার আর কি। কিন্তু এর পরেও আরো অসংখ্য প্রিন্টারের ভার্সন চেঞ্জ হয়েছে, প্রিন্টারের অসংখ্য কোয়ালিটির মধ্যে চেঞ্জ আসছে, এবং প্রিন্টারের মধ্যে অনেক আপগ্রেডেশন হয়েছে। সো এই প্রিন্টারের আপগ্রেডেশন আমি একটু বলি। প্রথমে যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে প্রিন্টারের আপগ্রেডেশনটা জরুরি ছিল এই জন্য, যত বেশি আপগ্রেড হয়েছে বা যত বেশি প্রিন্টারের ভার্সন চেঞ্জ হয়েছে, ততই তোমার প্রিন্টিং কোয়ালিটি, অর্থাৎ একটা প্রিন্টারের কাজটা কি, আমাকে একটা সফট কপি, আমি বইয়ে একটা বইয়ের সফট কপি অথবা একটা ডকুমেন্ট, একটা ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইল আমি আমার কম্পিউটারের মনিটরে দেখছি, সেটাকে আমরা হার্ড কপি আকারে বা পেজের মধ্যে বা একটা হার্ড ডকুমেন্টের মধ্যে সেটা আমি পেতে চাই, একটা পেজ আকারে, একটা শিট আকারে আমি পেতে চাই। সেই জিনিসটা আমাকে কি করবে? প্রিন্টার আমাকে সেটা দিবে, প্রিন্টার আমাকে ওই জিনিসটা দিবে। সো এটা হচ্ছে প্রিন্টারের কাজ। এবং তোমরা জানো যেটা আমরা যে গত ক্লাসে যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি, ভিডিও এবং সাউন্ড। তো এই জিনিস, ভিডিও এবং সাউন্ডের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি, মেইনলি যেগুলো আমরা আউটপুট ডিভাইসের ক্ষেত্রে আলোচনা করেছি। এখনো সেম প্রিন্টিংটাও, মানে অর্থাৎ যতগুলো প্রিন্টার্স আছে, এগুলো সবগুলোই হচ্ছে আউটপুট ডিভাইসের আওতায় পড়ে বা আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। সো ওই প্রিন্টারের কাজটা হচ্ছে আমাদেরকে যে সফট কপিটা, সোজা কথা আমাদের মনিটরে বা কম্পিউটারে বা ল্যাপটপে দেখি, সেটা আমাদেরকে হার্ড কপি আকারে আমাদেরকে প্রোভাইড করা। বা কাগজের মধ্যে আমাদের যে কাগজ থাকবে, আমাদের যে কাগজ আমি টাচ করতে পারি, সেই কাগজের মধ্যে আমাদেরকে সেটা প্রিন্ট করে দিবে। সোজা কথা, আমরা যে টার্মটা ইউজ করবো সেটা হচ্ছে প্রিন্ট করে দেওয়া কাগজের মধ্যে। এবং যে যন্ত্রটা এই কাজটা করে, তার নাম হচ্ছে প্রিন্টার। সো
আমি একটু একটু বেসিক তোমাদেরকে ধারণা দিলাম, আমি এখন সরাসরি পড়ালেখাটাতে চলে যাই। আমরা প্রথমে দেখি কমনলি ইউজড প্রিন্টার্স। বলা হচ্ছে দেখো এখান থেকে এত বেশি আমরা পড়বো না, আমি জাস্ট তোমাদেরকে সিলেক্ট করি এতটুকু এতটুকু, এবং যার স্ক্রিনশট নেওয়ার কথা, কে নেওয়ার কথা স্ক্রিনশট? স্ক্রিনশট নেওয়ার কথা কার? হ্যাঁ মাহমুদ। জি স্যার ওকে নিচ্ছি। ওকে, মাহমুদের নেওয়ার কথা, ঠিক আছে। সো আমি একটু তোমাদেরকে প্রথমে একটু ব্রিফ করি। বলা হচ্ছে কমনলি ইউজড প্রিন্টার্স, অর্থাৎ যেসব প্রিন্টার আমরা কমনলি ইউজ করি। ওকে, সো কোন প্রিন্টারগুলো আমরা কমনলি ইউজ করি সেটা আমরা একদম প্রথমে, আমরা এখন প্রিন্টার নিয়ে পড়ালেখা করছি। তো প্রিন্টার নিয়ে পড়ালেখা করে একদম প্রাথমিক অবস্থায় আমরা আছি। সো এই প্রাথমিক অবস্থায় থাকার কারণে আমরা প্রথমে আসলে দেখবো আমরা প্রিন্টার মানে কমনলি যে প্রিন্টারগুলো ইউজ করি সেগুলো কি। বিসাইডস দ্য মনিটর, আমরা মনিটরের সাথে আমরা আরেকজন যে জিনিসটা পড়বো, আরেকটি ইম্পর্টেন্ট ডিভাইস পড়বো, সেটা নাম হচ্ছে প্রিন্টার। বিসাইডস দ্য মনিটর দ্য আদার ইম্পর্টেন্ট আউটপুট ডিভাইস ইজ দ্য প্রিন্টার। তোমরা জানো জেনারেলি প্রিন্টার্স ফল ইনটু টু ক্যাটাগরিজ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দুইটা ক্যাটাগরিতে প্রিন্টারকে ফেলা যায়, একটা নাম হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর এটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই দুটো জিনিসে কাকে বলে আমরা এখন দেখবো। এই যে এখানে দেখো ইম্প্যাক্ট প্রিন্টারে কাকে বলে দেওয়া আছে, এর নিচে দেখো নন ইম্প্যাক্ট প্রিন্টারে কাকে বলে, বা ডিফাইন কিভাবে করছে সেটা আমরা দেখবো। An impact printer creates an image by using pins or hammers to press an inked ribbon against the paper। অর্থাৎ পিন বা হ্যামার, পিন মানে হচ্ছে পিন তো তোমরা জানো, হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। আমরা অনেকে অনেকে আমরা এটাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষা, এটাকে মাতুলও বলি, অনেকে মাতুল দিয়ে চিনতে পারে। সো পিনস অথবা হ্যামার্স, অর্থাৎ পিন অথবা হাতুড়ি দিয়ে স্ট্রাইক করা, রিবনের মধ্যে আঘাত করা, মানে এই ইঙ্কড রিবন দিয়ে, ইঙ্কড রিবন মানে ইঙ্কড কিছু রিবন থাকে, রিবন মানে ফিতা, ইঙ্ক রিবন দিয়ে পেপারে আঘাত করবে, তখন তোমার যেইটা যেই যে প্যাটার্নে আঘাত করবে সেই প্যাটার্নটা পেপারে দেখাবে। যদি প্যাটার্নটা এ হয় তাহলে এটা পেপারে দেখাবে, যদি প্যাটার্নটা বি হয় তাহলে বিটা প্যাটার্নে দেখাবে, তাই না? এভাবে প্রতিটা এক একটা আমাদের যে ক্যারেক্টার, ধরো এ থেকে জেড পর্যন্ত, এটাকে একটা ক্যারেক্টার। আবার এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। আমরা যদি বাংলায় লিখি সরিয়া থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত, এগুলো এক একটা ক্যারেক্টার। আবার যদি আমরা অঙ্কের ক্ষেত্রে মানে সংখ্যার ক্ষেত্রে লিখি 0 থেকে 9 পর্যন্ত, এগুলো একটা ক্যারেক্টার। আবার 0 থেকে 9 পর্যন্ত ইংরেজিতে, এগুলো একটা ক্যারেক্টার। আবার এগুলোর পরে আরো কিছু স্পেশাল টাইপের ক্যারেক্টার আছে। সেগুলো কি, যেমন তোমার যতগুলো অপারেটর আছে, অপারেটর গুলো কি কি? প্লাস মাইনাস, গুণ মানে ইন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এগুলো আলাদা আলাদা চিহ্ন আছে না, এগুলো একটা ক্যারেক্টার। তারপর দেখবা তোমাদের কিবোর্ডের উপরে, বা তোমাদের কারো যদি এই স্মার্টফোন থাকে, স্মার্টফোনের কিবোর্ডের যে ক্যারেক্টার অপশনে গিয়ে দেখবা ওখানে তোমার আশ্চর্যবোধক মানে এক্সক্লামেটরি সিম্বল আছে, ইন্টারোগেটিভ সিম্বল আছে, ফুল স্টপ আছে, তারপরে তোমার এই ফুল স্টপ আছে, তারপরে আরো আরো ফুল স্টপ আছে, তারপরে তোমার কমা আছে, সেমিকলন আছে, কোলন আছে। তো এই যে জিনিসগুলা, এগুলা সবগুলাই হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। দেখবা তোমাদের কিবোর্ডের উপরে, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের কিবোর্ডের উপরে দেখবা ফাংশনের নিচে যে রোটা, কি এর যে রোটা, সেখানে দেখবা, অথবা মোবাইল স্মার্টফোনের যে কিবোর্ডের অপশন, যে ক্যারেক্টারের যে অপশনগুলো আছে কিবোর্ডের মধ্যে, সেখানেও দেখতে পারো। যেমন অ্যাড চিহ্ন আছে, অ্যাড, আমরা যেটা ইমেইলে ইউজ করি, অ্যাড চিহ্ন আছে, হ্যাশ আছে, ডলার সাইন আছে, পার্সেন্টেজ চিহ্ন আছে, এন্ড চিহ্ন আছে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, শুরু শেষ ইত্যাদি আছে, হাইফেন আছে, আন্ডারস্কোর আছে, গ্রেটার দেন স্মলার দেন সাইন আছে, অসংখ্য চিহ্ন আছে, তোমরা যেগুলো জানো। তো এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা ক্যারেক্টার। সো যে ক্যারেক্টারটার ইমেজ যখন যেভাবে রিবনের মাধ্যমে পেপারের মধ্যে স্ট্রাইক করবে, মানে পেপারে আঘাত করবে, সেইটার ইমেজটা গঠিত হবে। ধরো যেমন তোমরা এখানে দেখছো কমনলি ইউজড প্রিন্টার্স, তার মানে দেখো সি এর একটা প্যাটার্ন না, তোমাকে আমি যে কার্সরটা মুভ করছি এটা দেখতে পাচ্ছো? আমি অবশ্য সবসময় এই কথাটা জিজ্ঞেস করি ক্লাসে, এটা মুভ, আমি যে কার্সর মুভ করছি এটা দেখতে পাচ্ছ কিনা?
জি স্যার। দেখো সি, সি এর একটা একটা প্যাটার্ন, ও একটা প্যাটার্ন, এম, এম, ও, এন, এল, ওয়াই, এগুলো একটা প্যাটার্ন, তাই না? আবার এটা সিটা আবার ক্যাপিটাল লেটার আছে, সিটা ক্যাপিটাল লেটারে বা এগুলো স্মল লেটারে, সেটা আমরা বুঝতে পারছি কারণ সিটা একটু বড় করে লেখা আছে বা এগুলো ছোট করে লেখা আছে, বা এগুলো সাইজ গুলো একই রকম। আবার দেখো ইউ, ইউজড, ইউজড এর ইউ, ইউটা বড় হাতের বা এগুলো আবার ছোট হাতের, একই প্যাটার্ন, একই একই রকম সাইজে লেখা। প্রিন্টারের পিটা একটু বড় সাইজে লেখা বা এগুলো ছোট সাইজে লেখা, তাই না? তাহলে এগুলো প্রতিটা আলাদা আলাদা প্যাটার্ন আছে, অর্থাৎ প্রতিটা আলাদা আলাদা ইমেজ, ছোট ছোট ইমেজ, যেমন পি একটা ইমেজ, আর একটা ইমেজ, আই একটা ইমেজ। তো এই ইমেজটা যখনই তুমি ইঙ্ক রিবনের মাধ্যমে পেপারে স্ট্রাইক করছো বা আঘাত করছো, তখন পি এর কি বলা যায়, পি এর ছবিটা বা পি এর যেই অবয়বটা সেটা তুমি পেপারে দেখতে পাচ্ছ। সো এভাবে প্রিন্টারের মধ্যে, পেপারের মধ্যে প্রিন্টারের মাধ্যমে তোমার ছবিগুলা এক একটা বা এক একটা লেখার বা অন্যান্য যে কোনো কিছু, যেমন ছবিও আমরা কি করি, আমরা যখন কোনো ছবি ওয়াশ করতে যাই বা ছবি প্রিন্ট করতে যাই, তখনও আমরা এভাবে প্রিন্টার দিয়ে করতে পারি। সেগুলো অবশ্যই হাই কোয়ালিটি প্রিন্টার লাগে। A simple example of an impact printer is a typewriter. আমাদের ইম্প্যাক্ট প্রিন্টারের একটা ছোট এক্সাম্পল হচ্ছে টাইপরাইটার। অর্থাৎ আমরা আগের দিনে যে টাইপরাইটার লিখতাম, টাইপরাইটার যেখানে যেখানে অনেকগুলা তোমার অনেকগুলা বাটন থাকতো, বাটন, এবং বাটন গুলাতে খুব জোরে জোরে চাপ দিত। টাইপরাইটার কে কে দেখছে? টাইপরাইটার দেখছে কেউ? হ্যাঁ, টাইপরাইটারের জন্য কিন্তু কম্পিউটার লাগে না। টাইপরাইটার কিন্তু তোমার টাইপরাইটারে কাগজ দেয়া থাকে, টাইপরাইটার ওই যে যে হ্যাঁ, টাইপ করলে কাগজটা সরে যায়, মানে তুমি যখন টাইপ করবে কাগজটা একদিক থেকে একদিকে সরবে, মানে এক লাইন লেখার পরে আবার কাগজটাকে জায়গা মতো আনতে হবে, আবার ওই লাইন থেকে পরে নিচে সেম অ্যালাইনমেন্ট থেকে নিচের লাইনটা শুরু হবে, আবার ওই লাইন যখন তুমি শেষ হবে কাগজটা আবার একদিকে চলে যাবে, আবার কাগজটাকে তোমার জায়গা মতো নিয়ে আসতে হবে। অর্থাৎ তোমাকে ম্যানুয়ালি প্রতিবারই কাগজের পজিশন বা মানে পেপারের পজিশন বা পেপারের অবস্থানটা তোমাকে চেঞ্জ করতে হবে। এবং ওখানে যে বাটন গুলো থাকে, কিবোর্ডের বাটন গুলোকে আমরা নর্মালি কি করি, আলতো করে প্রেস করলে, আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ড থাকে, আলতো করে প্রেস করলে কি হয়, ওই রাইটিংটা বা ওই ওই ইমেজটা আমাদের ওয়ার্ড ফাইলে বা যে কোনো, আমি যদি ওয়ার্ড ফাইল হোক, নোটপ্যাড হোক বা অন্যান্য যে কোনো জায়গায় আমি প্রেস করার সাথে সাথে সেই ইমেজটা উঠে যাচ্ছে না। আমি যদি ও ক্লিক করি ও উঠতেছে, এ ক্লিক করলে এ উঠতেছে, পি ক্লিক করলে পি উঠতেছে, সাথে উঠে যাচ্ছে। কিন্তু টাইপরাইটারে সেটা অত ইজি না। টাইপরাইটারে খুব জোরে চাপ দিতে হয়, বাটন গুলাতে খুব জোরে স্ট্রাইক করতে হয়। খুব জোরে যদি তুমি চাপ দাও, চাপ দেওয়ার পরে গিয়ে ও কি করবে, ওখানে একটা পিন আছে বা হ্যামার আছে, হ্যামারটা গিয়ে জোরে পেপারে গিয়ে আঘাত করবে, পেপারে গিয়ে একটা একটা ধাক্কা মারবে, ধাক্কা মারার পরে ওই ইমেজটা এই পেপারের উপর গিয়ে তৈরি হবে, ওই ইমেজটা গঠিত হবে। এবং টাইপরাইটারে টাইপ করার জন্য অনেক বেশি হাতের জোর দরকার হয়। হ্যাঁ, তো এই জিনিসটার এই কারণে তোমাদের এই নর্মালি কিবোর্ডে বা যে ল্যাপটপ বা ডেস্কটপে কিবোর্ডে যে কাজটা তুমি আস্তে করে আলতো করে একটু কোনো রকম এনার্জি দরকার হয় না, কিন্তু টাইপরাইটারে এটা অনেক বেশি এনার্জি তোমার দরকার হয়। আবার এখন তুমি স্মার্টফোনের ক্ষেত্রে চিন্তা করো, স্মার্টফোনে তো আরো এনার্জি কম, তুমি জাস্ট আস্তে করে স্ক্রিনের উপর একটা টাচ করো, হয়ে যাচ্ছে, শেষ। কোনো জোরাজোরি নাই, কোনো জোরে কোনো কিছু করতে হচ্ছে না, আরো এনার্জি লস কম হচ্ছে। সো this is an example of impact writer, which is typewriter. Impact printer একটা এক্সাম্পল হচ্ছে টাইপরাইটার, which uses small hammers to strike the ribbon, যেটা একটু আগে বললাম. Each hammer is embossed with the shape of a letter, যেটা এটাও বলে ফেলছি যে প্রতিটা হ্যামার embossed মানে এদের উপরে খোদাই করা থাকে, emboss মানে খোদাই করা থাকে, with the shape of a letter. প্রতিটা হ্যামারের মধ্যে একটা লেটারের শেপ দেয়া থাকে, লেটারের শেপটা দেয়া থাকে, লেটার অথবা নাম্বার অথবা সিম্বল, যেটা তোমাদের একটু আমি বললাম। আমাদের ক্যারেক্টার গুলো 3 রকম হইতে পারে, হয় লেটার হবে, নয়তো নাম্বার হবে, নয়তো সিম্বল হবে। লেটার মানে কোনগুলো, এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, অথবা সরিয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। নাম্বার মানে 0 থেকে 9 পর্যন্ত, অথবা 0 থেকে 9 পর্যন্ত, মানে বাংলা আর ইংরেজি ক্ষেত্রে। মানে এটা আমরা বাংলা আর ইংরেজি ক্ষেত্রে বলছি, যেহেতু আমরা বাংলা ইংরেজি ক্ষেত্রে ইউজ করি। যারা অ্যারাবিক পড়ালেখা করে তারা আরবিটাই হিসাব করবে, চিন্তা করবে। যারা ফ্রেঞ্চে পড়ালেখা করে তারা ফ্রেঞ্চ এটা হিসাব করবে, ওদের লেটার ওদের নাম্বার চিন্তা করবে। বা যারা হিন্দিতে করবে তারা ওদের নাম্বার ওদের লেটার চিন্তা করবে। যাই হোক, হোয়াট এভার। সো লেটার, নাম্বার আর সিম্বল। সিম্বল মানে যেগুলো বললাম, আরো কিছু স্পেশাল ক্যারেক্টার সিম্বল আছে, যেমন তোমার যতগুলো অপারেটর সিম্বল, প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এগুলা
তারপর তোমার প্রশ্নবোধক, আশ্চর্যবোধক, ফুল স্টপ, তারপরে তোমার কমা, কোলন, সেমিকোলন, ব্র্যাকেট ইত্যাদি ইত্যাদি যতগুলা সিম্বল আছে এগুলো সবগুলো সিম্বলের মধ্যে পড়বে। সো এবং প্রতিটারই আলাদা আলাদা করে কি থাকবে, হ্যামারের মধ্যে এরা এমবস করা মানে খোদাই করা অবস্থায় থাকবে, এবং সেটা থাকবে উল্টা। উল্টা মানে হচ্ছে যে মিরর রিফ্লেক্টেড অবস্থায় থাকবে। এটা কি জানো সবাই? মিরর রিফ্লেক্টেড কাকে বলে? মিরর রিফ্লেকশন। জি স্যার। মিরর না রিফ্লেক্টেড স্যার জানি না। আমি বলছি, হ্যাঁ আমি এটা, যারা জানে জি স্যার। তারা তো জানে, তারা ঠিক আছে, যারা জানে না আমি তাদের জন্য বলছি, এবং যারা জানে তারাও আমার সাথে একটু মিলিয়ে নেবে যে আসলে তারা যেটা জানে সেটা সঠিক কিনা। মিরর রিফ্লেকশন মানে হচ্ছে এমন যে যেমন দেখো আমরা যখন মিররের সামনে দাঁড়াই, মিররের সামনে দাঁড়ানোর পরে কেমন মনে হয় যে আমাদের ডান হাতটা আমাদের বাম হাত মনে হয়, বাম হাতটা ডান হাত মনে হয়, এরকম হয় কিনা? জি স্যার। তাই না? আমার যখন আমি Yes, যখন আমি যখন আমার এই ডান হাত দিয়ে, বা আমি যখন মিররের সামনে দাঁড়াই, আমি যখন ডান হাত দিয়ে কোনো কাজ করি মনে হচ্ছে যে আমি আমার বাম হাত দিয়ে কাজটা করতেছি। খাওয়ার সময় হয় এমন। খাওয়ার সময় হয় ডান হাত দিয়ে আমি খাচ্ছি, মনে হচ্ছে বাম হাত দিয়ে খাচ্ছি, তাই তো? ওকে, এরকম আরেকটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, যেটা রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা তোমরা এখন অনেকেই পরিচিত, এটা হয়তো অনেকের মাথায় অলরেডি চলে আসছে আমি যখন এই কথাটা বলছি। সিল সিল হ্যাঁ স্যার, সিল। সিল, হ্যাঁ সিল, জি হ্যাঁ সিল। তবে আমি আমি কিন্তু সিলের কথাটা বলি নাই, মানে যেটা আমি আরেকটা জিনিস আমি যেটা বলছি, যেটা তোমাদের সবার মাথায় এখন থাকা, মানে সবাই মোবাইল সেলফি ক্যামেরা তো স্যার উল্টো আসে। রাইট রাইট রাইট, দ্যাট ইজ দ্য থিং, যেটা তোমাদের যেটা তোমরা এখন খুব খুব ফ্রিকুয়েন্টলি এবং রেগুলারলি যে কাজটা করো সেটা হচ্ছে সেলফি তোলা। সেলফিতে অনেকের ক্যামেরায় যে মিরর রিফ্লেকশন যদি দেয়া থাকে, মিরর বা অনেকে দেয়া থাকে মিরর বা মিরর রিফ্লেকশন, এই কথাটা যদি দেয়া থাকে তোমার সেলফিটা উঠবে উল্টা। অর্থাৎ তুমি যদি ডান হাতে তুলো মনে হবে যে তুমি যখন ছবিটা তোলার পরে যখন ছবিটা তুমি দেখবা মোবাইলের স্ক্রিনে, তখন তুমি দেখবা যে তুমি বাম হাতে ছবিটা তুলছো। এবং কারো টি শার্টে বা কারো গায়ে বা পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ক্ষেত্রে কোনো লেখা যদি থাকে, লেখা থাকলে দেখবা যে লেখাটা মিরর রিফ্লেক্টেড লেখা আসতেছে। অর্থাৎ লেখাটা যদি তোমার যেভাবে লেখা থাকার কথা সেই লেখাটা না হয় মিরর রিফ্লেক্টেড লেখাটা আসতেছে। তো এটা হচ্ছে তুমি সেলফির যে বা মোবাইলের সেটিংসে সেলফির ক্ষেত্রে তুমি মিরর যে অপশনটা সেটা দিয়ে রাখছো, অন করে রাখছো। মিরর অপশনটা দিয়ে রাখার কারণে তোমার ইমেজটা ঘুরে যাচ্ছে, মিরর রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো? এই জিনিসটাকে সবাই জানে কিনা? হ্যাঁ স্যার, জানি। ইয়েস স্যার। ঠিক না? যেমন যেমন এখানে এখানে তুমি যে প্রিন্টার্স দেখছো, এটা পিটা হবে মিরর রিফ্লেক্টর, অর্থাৎ পিটা বাম দিকে ঘুরে যাবে। এখানে পিটা কি, পি এর এই যে এখানে পিটা এভাবে আসছে না, তখন পিটা আসবে এভাবে। অর্থাৎ পি এর যে লুপটা, পি এর যে গোল করা, এই যে এটা একটা রেখার পাশে গোল করা একটা অংশ আছে না, এই অংশটা বাম দিকে চলে যাবে। আর এর যে এই মাথাটা বাম দিকে চলে যাবে। আই ঠিকই থাকবে। এন এর এই অংশটা বাম দিকে চলে যাবে। টি এর এই যে একটা লেজ বের হইছে, এটা বাম দিকে চলে যাবে। ইটা বাম দিকে চলে যাবে, আর এর মাথাটা বাম দিকে চলে যাবে, এসটা ঘুরে যাবে। বুঝাতে পারছি? অর্থাৎ এরকম যদি কোনো লেখা থাকে সেই লেখাটা মিরর রিফ্লেক্টেড হয়ে যাবে, অর্থাৎ ঘুরে যাবে। তো এভাবে যখন কোনো কিছু আমরা যখন করতে যাই তখন সেটাকে আমরা বলি মিরর রিফ্লেকশন। সেটা আমরা বলি কি, মিরর রিফ্লেকশন ইমেজ। এই ধরনের ইমেজকে বলা হয় মিরর রিফ্লেক্টেড ইমেজ। কারণ এটা অরিজিনাল ইমেজ না। কারণ অরিজিনাল ইমেজে তো তুমি এই ছবিটা ডান হাত দিয়ে তুলছিলা, অরিজিনাল ইমেজে তো লেখাটা প্রিন্টার ছিল, লেখাটা কখনো তো উল্টা হবে না। লেখাটা কখনো কি উল্টা হবে? কখনো উল্টা হবে না। আবার অনেক সময় দেখা যায় এরকম মিরর রিফ্লেক্টেড ইমেজের ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে না আমার চেহারা তো এরকম না, আমার চেহারাটা একটু বাঁকা বাঁকা লাগতেছে। এরকম হয় কিনা? হ্যাঁ স্যার, এরকম হয়। রাইট। স্যার এটা দেখেই তুমি বুঝে যাবা যে এটা হচ্ছে আসলে মিরর রিফ্লেক্টেড ইমেজ, এটা অরিজিনাল ইমেজটা না। কিন্তু তুমি যদি ওই যে মিরর রিফ্লেকশনের ওই জিনিসটা যদি সেলফিতে অন না রাখো, তাহলে কিন্তু তুমি যে অরিজিনাল ছবিটা তুলছো সেটাই আসবে। ওইটা নিয়ে কোনো ভুল নাই। এবং আমি যে কাজটা করি অনেকেই বলছি, অনেকেই মানা করছি, ভাই এটা রাখার দরকার নাই, এটাতে অরিজিনালিটিটা থাকে না, সুন্দরও লাগে না। অনেকেই মানা করছি, তো অনেকে আমার কথা শুনছে, অনেকে আমার কথা শুনে নাই। সো ওরা 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 ওদের মতো করেই তুলে, ফলে দেখা যায় ছবিটা উল্টাই আসতেছে, মানে মিরর রিফ্লেক্টর আসতেছে। এবং আমি যখন ওই ছবিগুলো আমি পাই তখন আমি আবার কি করি, মোবাইলের ফটোজে একটা সেটিংস আছে, ওখানে মিরর একটা সেটিংস আছে, ওখানে তুমি চাইলে তোমার ইমেজটা যদি মিরর রিফ্লেক্টেড অবস্থা থাকে তুমি যেটাকে আবার পজিটিভ করে ফেলতে পারো, মানে এটার নরমাল বা অরিজিনাল পজিশনে নিয়ে আসতে স্যার, পারো। সকল স্মার্টফোনে কি করা যায়?
আমি তো হুয়াই ইউজ করি, হুয়াই করা যায়, হুয়াই করা যায়। আমি হুয়াই আমি এটা এটা আমি এটা করি, আমি আমি কারণ আমার ওই মিরর রিফ্লেক্ট ইমেজটা আমার পছন্দ না, আমি এটা হুয়াই করি। আমি যদি কোনো এরকম মনে করো মেসেঞ্জারে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা এরকম কোনো ইমেজ যদি আমি পাই, বা কারো কাছ থেকে আমি শেয়ার দিয়ে যদি কোনো ইমেজ নিই, মানে ছবি নিই, ফটো নিই, তখন আমি যদি দেখি যে না এটা মিরর রিফ্লেক্টেড ইমেজ, তখন আমি সেটাকে চেঞ্জ করে ফেলি। ওকে, সো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। তো এটা মেইনলি এক্সাম্পলটা এতগুলো কথা বলার অর্থ হচ্ছে এটা তোমাদের বোঝানোর জন্য যে প্রতিটা হ্যামার এমবোসড করা থাকে উইথ দ্য শেপ অফ লেটারের শেপটা এমবোস করা থাকে কিভাবে, মিরর রিফ্লেক্টেড অবস্থায়, মানে উল্টা করে অর্থাৎ ও যখন ওই হ্যামার দিয়ে যখন এই পেপারকে স্ট্রাইক করবে, পেপারকে আঘাত করবে, তখন যাতে ইমেজটা মানে লেটারের ইমেজটা সোজাভাবে পেপারে গিয়ে পড়ে। ওকে, সো এরপরে আমি যেটা এরপরে তোমাদেরকে বলি, এরপরে বলা হচ্ছে দেখো, অলদো ইট ইজ সেলডম ডান টুডে, মানে এটা খুবই রেয়ারলি, সেলডম মানে রেয়ারলি যেটা হয়, আমরা বলি না স্যার কদাচিৎ বা এরকম। হ্যাঁ, আমরা একটা ইংরেজিতে একটা প্রভাব ইউজ করি, বার্কিং ডগস সেলডম বাইটস, বলি না, বার্কিং ডগস সেলডম বাইট, বার্কিং ডগস সেলডম বাইট, অর্থাৎ যে সকল কুকুর বেশি গর্জন করে, মানে যারা বেশি চিল্লাপাল্লা করে, তারা রেয়ারলি বা কদাচিৎ তারা কামড় দেয়। বুঝাতে পারছি? বা সোজা কথায় যত গর্জে তত বর্ষে না। রাইট, আজকে সকালে হাঁটার সময় দেখছি এটা। যত গর্জে তত বর্ষে না, রাইট। সো বলা হচ্ছে দেখো, although it is seldom done today, মানে এটা কদাচিৎ দেখা যায়, many modern electric typewriters can be connected to a PC and used as a letter quality printer. See figure 3b.1, মানে এই যে ফিগারটা দেখছো এই যে এটা হচ্ছে একটা মডার্ন টাইপরাইটার, যেগুলা অটোমেটিক মানে কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এবং এদেরকে বলা হয় লেটার কোয়ালিটি প্রিন্টার। যদিও এগুলো আমরা এখন আর দেখতে পাই না, এগুলো পুরনো কথা। মডার্ন বলছে ঠিক, মডার্ন ইলেকট্রিক টাইপরাইটার বলছে না, এগুলো আসলে বহুত আগের কথা, এগুলো এখন অবসোলেট, অচল হয়ে গেছে একদম সেকেলে। As a printer, even a good typewriter is slow and limited in the kinds of documents it can produce. মানে প্রিন্টার হিসেবেও টাইপরাইটার কি স্লো এবং লিমিটেড ইন দ্য কাইন্ডস অফ ডকুমেন্ট ইট ক্যান প্রডিউস, মানে যে সকল ডকুমেন্ট সে প্রডিউস করতে পারে সেগুলোতেও সে তার মধ্যে লিমিটেশন আছে এবং সে অনেক স্লো। সেজন্য কি হয়, দ্য মোস্ট কমন টাইপ অফ ইম্প্যাক্ট প্রিন্টার ইজ দ্য ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই যেটা আমরা একটু আগে দেখলাম, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, যেগুলো আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে দেখতে পাই, এই যে এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, যেটা তোমরা জানো। সো এই ধরনের প্রিন্টার, তো এটাই মেইনলি আমাদের পড়ালেখা শুরু হবে এখান থেকে। সো এবং বলা হচ্ছে আদার টাইপ অফ ইম্প্যাক্ট প্রিন্টার্স আর লাইন প্রিন্টার্স এন্ড ব্যান্ড প্রিন্টার্স। মনে থাকবে ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো? তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো? প্রথম হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে লেটার কোয়ালিটি প্রিন্টার, মানে টাইপরাইটার, কেউ যদি টাইপরাইটার লিখে তাও হবে ইম্প্যাক্ট প্রিন্টার। তারপরে হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, তারপর হচ্ছে লাইন প্রিন্টার, ব্যান্ড প্রিন্টার। মনে থাকবে কি কি ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল গুলো কি কি, এগুলো নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। এরপর হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার্স ইউজ আদার মিনস টু ক্রিয়েট এন ইমেজ। এখানে ডট ম্যাট্রিক্স প্রিন্টার যে কাজটা তুমি দেখে আসছো, নন ইম্প্যাক্ট প্রিন্টার্স ওই কাজটা করে না। নন ইম্প্যাক্ট একটু ডিফারেন্ট ওয়েতে ইমেজ ক্রিয়েট করে। বলা হচ্ছে কি কি, ইঙ্কজেট প্রিন্টার্স ইউজ টিনি impact inkjet printers used tiny nozzles to spray droplets of ink onto the page. টাইনি নজল মানে ছোট, খুবই ছোট। টাইনি নজল মানে হচ্ছে যে তোমার যে পিনের যে হেডটা থাকে ওরকম ছোট নজল ইউজ করে টু স্প্রে ড্রপলেটস অফ ইঙ্ক, মানে ইঙ্কের ছোট ছোট ফোঁটা, ড্রপলেট মানে ফোঁটা, ইঙ্কের ছোট ছোট ফোঁটা ইউজ করে পেজের মধ্যে ছবি ক্রিয়েট করার জন্য। লেজার প্রিন্টার্স ওয়ার্ক লাইক ফটোকপিস ইউজিং দ্য হিট টু বন্ড মাইক্রোস্কোপিক পার্টিকেল of dry toner to specific parts of the page. এটা আর লেজার প্রিন্টার কি করে, ফটোকপির মতো কাজ করে, এবং এটা কি করে, হিট কে কাজে লাগে। ইউজিং হিট টু বন্ড মাইক্রোস্কোপিক পার্টিকেলস, মানে মাইক্রোস্কোপিক মানে কি, যেগুলো মাইক্রোস্কোপ নামক যন্ত্র দিয়ে দেখতে, মানে খুবই ক্ষুদ্র, খুবই ছোট। সেজন্য লেজার প্রিন্টারের যে ইমেজগুলা, লেজার প্রিন্টারের যে ইমেজগুলো সেগুলো অনেক বেশি এক্সাক্ট হয় এবং অনেক বেশি ক্লিন এন্ড ক্লিয়ার হয় লেজার প্রিন্টার, কারণ এখানে অনেক ছোট ছোট মাইক্রোস্কোপিক পয়েন্ট থাকে বা ছোট ছোট ফোঁটা থাকে, পার্টিকেল থাকে, যেগুলো হিট দিয়ে জমানো থাকে, হিট দিয়ে মানে গরম করে পেপারের মধ্যে খোদাই করা থাকে। সো হিট বলা হচ্ছে ইউজিং হিট টু বন্ড মাইক্রোস্কোপিক পার্টিকেলস, অর্থাৎ এই মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলোকে বন্ড ক্রিয়েট করা।
বন্ড মানে কি, আমরা যেমন কেমিস্ট্রি ক্ষেত্রে বলি যে কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড পড়ি না, বন্ড মানে বন্ধন। বন্ধন। হ্যাঁ, ইউজিং ইট টু বন্ড মাইক্রোস্কোপিক পার্টিকেল, মানে মাইক্রোস্কোপিক পার্টিকেলের মধ্যে ওগুলোর মধ্যে একটা বন্ড ক্রিয়েট করা, বন্ধন ক্রিয়েট করে কিসের মাধ্যমে, হিটের মাধ্যমে। অফ ড্রাই টোনার, ড্রাই টোনারের, এটা ড্রাই টোনার, এই কাজটা, এই ড্রাই টোনারে এই কাজটা হয়, ড্রাই টোনারে মাইক্রোস্কোপিক পার্টিকেলের মধ্যে বন্ড ক্রিয়েট করা হিটের মাধ্যমে টু স্পেসিফিক পার্টস অফ দ্য পেজ, পেজের যে অংশে তোমার এই কাজটা করা দরকার তুমি সেই অংশে এই কাজটা করতে পারবা লেজার প্রিন্টার দিয়ে। এবং লেজার প্রিন্টার একটা ইমেজ আমরা একটু দেখে আসি। দেখো এই যে এটা তোমরা দেখো, কিন্তু এখন দেখছো এটা একটা ওই যে ছোটখাটো ফটোকপিয়ার মেশিনের মতো লেজার প্রিন্টারের সাইজটা তোমরা অনেকে দেখছো, কিন্তু এটা হচ্ছে লেজার প্রিন্টারের সাইজ। ওকে, এবার আমরা একটু ছোট, আমরা খুব দ্রুততার সাথে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা দেখে আসি। তো বলা হচ্ছে দেখো, যদি এটা পরে আসে, এটা পরেও আমরা দেখব। Dot matrix printers are commonly used in workplace where physical impact with the paper is important. অর্থাৎ যেখানে পেপারের ফিজিক্যাল ইম্প্যাক্ট, মানে ফিজিক্যালি পেপারের সাথে তোমার কানেক্টেড হওয়ার দরকার আছে, such as when the user is printing to carbon copy or pressure sensitive forms, these printers can produce sheets of plain text very quickly. এবং ডট মেট্রিক্স প্রিন্টারের এটা হচ্ছে যখন তোমার খুব দ্রুত কোনো কিছু দরকার হবে, তখন এটা তোমাকে কুইকলি পেপার বা পেপার শিট প্রডিউস করতে পারবে প্রিন্টিং এর মাধ্যমে। They also are used to print very wide sheets, as data processing departments often use when generating large reports with wide columns of information. অর্থাৎ এই প্রিন্টারগুলো চাইলে কি করতে পারে, লার্জ শিট তৈরি করতে পারে। এই যে they also are used to print very wide sheets, অনেক ওয়াইড শিট তারা তৈরি করতে পারে, যেগুলো ডাটা প্রসেসিং বা তোমার এক্সেল এর ক্ষেত্রে, এক্সেল আমরা যে মাইক্রোসফট এক্সেলের কথা বলি, ডাটা প্রসেসিং ডিপার্টমেন্টে ইউজ করা হয়, যেখানে হোয়াইট কলাম থাকবে, অনেক হোয়াইট কলাম থাকবে, সেই ক্ষেত্রে ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ করা হয়। যেমন দেখো এই যে এখানে দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার যে এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখছো এটার যে পেপার বের হওয়ার যে অংশটা দেখো, মানে এটা অনেক বেশি এটার উইডথটা অনেক বেশি হয়, ওয়াইড অনেক বেশি হয়। সো এই ধরনের প্রিন্টার গুলোকে আমরা বলি ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এরপর বলা হচ্ছে দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার ক্রিয়েটস অ্যান ইমেজ by using a mechanism called a printhead. এটা যে মেকানিজমের মাধ্যমে এই কাজটা করে তাকে বলে printhead, which contains a cluster or matrix. যেমন এটা কি, এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে এটা ধারণ করে, এটার মধ্যে থাকে ক্লাস্টার অথবা ম্যাট্রিক্স। এবং এটার পরে কি হয়, এটার পরে কি বলা হচ্ছে, এরপরে দেখো যেটা বলা হচ্ছে, এখানে আসলে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের পুরা কি বলা যায়, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের পুরা বর্ণনাটাই দেওয়া আছে। অর্থাৎ ডট ম্যাট্রিক্স প্রিন্টারের যে কাজ বা মেকানিজম বা কার্যপ্রণালী যদি তোমাদেরকে বলা হয়, সেটা তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবা। তো এরপরে বলা হচ্ছে এই যে কিছু ক্লাস্টার অথবা ম্যাট্রিক্স থাকে কিসের, শর্ট পিনের ক্লাস্টার, অথবা যেটা একটু এর আগের পেজে দেখলাম, ক্লাস্টার অথবা এই যে প্রিন্ট হেড থাকে। প্রিন্ট হেডের মধ্যে কি থাকে, প্রিন্ট হেডের মধ্যে হুইচ কন্টেন্টস এ ক্লাস্টার অর ম্যাট্রিক্স। প্রিন্ট হেড কি করে, ক্লাস্টার অথবা ম্যাট্রিক্স কন্টেইন করে। এবং এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ক্লাস্টার অথবা ম্যাট্রিক্সটা থাকে শর্ট পিনে কিছু ক্লাস্টার অথবা ম্যাট্রিক্স থাকে, অ্যারেঞ্জড ইন ওয়ান অর মোর কলামস, যেগুলো এক অথবা একাধিক কলামের মধ্যে থাকে। অন রিসিভিং ইনস্ট্রাকশন ফ্রম দ্য পিসি, যখন পিসি থেকে অর্ডার দেওয়া হয়, দ্য প্রিন্টার ক্যান পুশ এনি অফ দ্য পিনস আউট ইন এনি কম্বিনেশন। তখন প্রিন্টারটা কি করে, বিভিন্ন কম্বিনেশনে পিনগুলোকে বিভিন্ন কম্বিনেশনে ওরিয়েন্টেড করে। বাই পুশিং আউট পিনস ইন ভেরিয়াস কম্বিনেশন, এই পিনগুলোকে বিভিন্ন কম্বিনেশনের পিনগুলোকে যখন পুশিং আউট করা হয়, পিনগুলোকে যখন অ্যারেঞ্জ করা হয়, দ্য প্রিন্টিং হেড ক্যান ক্রিয়েট আলফা নিউমেরিক ক্যারেক্টার্স। তখন প্রিন্ট হেড যে কথাটা একটু আগে বলছে, প্রিন্ট হেড যেটা ক্লাস্টার অথবা ম্যাট্রিক্স কন্টেইন করে, সেটা কি করে, আলফা নিউমেরিক ক্যারেক্টার কিরকম হতে পারে, আমি তোমাদের একটু ফিগার থেকে দেখা, এই যে দেখো এভাবে একটা ক্যারেক্টার কি রে। এখন আমার কাছে মনে হয় যে তোমাদের এখন বুঝতে অনেক ইজি হবে। এই যে আ ডট ম্যাট্রিক্স প্রিন্টার ফর্মস আ ক্যারেক্টার বাই ক্রিয়েটিং এ সিরিজ অফ ডটস। ডটের অনেকগুলো সিরিজ নিয়ে একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে। যেমন দেখো, তাহলে তোমরা এই যে একটা অনেকগুলো ডট নিয়ে একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে, তোমরা কি এখানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এটা আসলে কিসের ক্যারেক্টার বা এই ক্যারেক্টারটার নাম কি, কোনো অসুবিধা হচ্ছে কিনা? না স্যার। নিশ্চয়ই না। এবং এই যে একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেল, এটার নাম হচ্ছে ক্যাপিটাল লেটারের আর, তাই না? তো এভাবে সবগুলো ক্যারেক্টার, মানে সবগুলো লেটার হোক, নাম্বার হোক, সিম্বল হোক, সবগুলো ক্যারেক্টার এভাবে ডট দিয়ে ফোঁটা দিয়ে একটা ফোঁটা দিয়ে দেখছো ডট।
বা এক একটা ফোঁটা দিয়ে তোমার এই এক একটা ক্যারেক্টার বা এক একটা নাম্বার বা সিম্বল তৈরি করা হয়। এবং সেজন্য এটা প্রিন্টারের নাম হচ্ছে ডট ম্যাট্রিক্স। যেমন এখানে ডটও থাকবে, আবার এদের ম্যাট্রিক্সও থাকবে, তাই না? এবার নামকরণের সার্থকতাটা বুঝছো, ডট ম্যাট্রিক্স কেন বলা হচ্ছে। এরপরে আসি এবং এটা যে কাজটা একটু মেকানিজমটা আগে দেখে ফেলি। দেখো এই যেটা যে মেকানিজমটা সেটা একটু দেখে ফেলি, তোমাদেরকে দেখাই আমি। তাহলে এটা তো আমরা দেখে ফেললাম। আমি এই পুরো জিনিসটা আমি একসাথে নিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। ফিগার নাম্বার 3B.4 আর 3B.5 একসাথে নিচ্ছি। 3B.4 তো তোমাদের দেখালাম, আর 3B.5টা তোমাদেরকে আমি দেখাই। তাহলে দেখো এই যে এখানে দেখো এটা হচ্ছে প্রিন্টারের প্রিন্ট হেড। এটা দুই রকম হইতে পারে। এটা হচ্ছে 9টা পিনওয়ালা প্রিন্টার হইতে পারে, আর এটা 24টা পিনওয়ালা প্রিন্টার হইতে পারে। দুই রকমের প্রিন্ট হেড হইতে পারে। এবং এই প্রিন্ট হেড গুলোর কাজ হচ্ছে এভাবে, দেখো এই যে ডিরেকশন অফ প্রিন্ট হেড গুলোর কাজ হচ্ছে, দেখো এই যে প্রথমে একটা রেখা তৈরি করলো, তারপরে আরো দুটা ডট, আরো দুটা ডট, আরো দুটা ডট, এভাবে আরো দুটা ডট, এভাবে দেখো সে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলছে। পি নামক একটা ক্যারেক্টার সে তৈরি করে ফেলছে। তো এভাবে একইভাবে এখানে যদি তার ধরো এখানে একটা রেখা দিচ্ছে, এখানে একটা রেখা দিচ্ছে, এখানে নিচে একটা যদি রেখা দিত, এখানে একটা রেখার মধ্যে অনেকগুলো ডট আসছে, আবার আরো দুটা ডট দিচ্ছে, আরো দুটা ডট দিচ্ছে, এভাবে আরো দুটা ডট দিচ্ছে, এখানে আরো দুটা ডট দিচ্ছে। এরপরে এখানে আরো দুটা ডট দিয়ে যদি নিচে আরো 3টা ডট দিয়ে দিত, এখানে 2টা ডট দেওয়ার সাথে সাথে এই লাইন বরাবর, দেখো তোমার এখানে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের লাইনটা হিসাব রাখতে হবে। যেমন এই লাইনে আছে ধরো 7টা ডট, এই লাইনে আছে 2টা ডট, এই লাইনে 2টা ডট, 2টা ডট। এরপরে এই 2টা ডটের বরাবর এই লাইনে আরো যদি 3টে ডট দিয়ে দিত, তাহলে এটা হয়ে যেত আর। উপরে খেয়াল করে, এই যে উপরে দেখো, 4টা দেওয়া লাগবে স্যার। জি স্যার। উপরে হয়ে গেল আর, তাই না? কিন্তু এই যে নিচে 3টা ডট যতক্ষণ পর্যন্ত ও দেয় নাই, ততক্ষণ পর্যন্ত এটা পি হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত কি হয়েছে? পি হয়েছে। তার মানে আরেকটা লেটার হয়ে গেছে। তার মানে এটা আরেকটা লেটার বা আরেকটা ক্যারেক্টার। মানে ক্যারেক্টার মানে যখন তোমাদের ক্যারেক্টার বলবে, ক্যারেক্টার মানে আসলে সবকিছু ঢুকে যাচ্ছে। নাম্বার মানে সংখ্যা, সিম্বল, লেটার সবগুলাই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবে। ক্যারেক্টার বলে সবগুলো চলে আসবে। আমি কি বোঝাতে পারছি? সো আমার মনে হয় যে কিভাবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কাজ করে। হাউ ডট, দেখো ফিগার 3B.5টা কি, হাউ আ ডট ম্যাট্রিক্স প্রিন্টার ক্রিয়েটস অ্যান ইমেজ। ওকে, সো এভাবে আমরা এ বি সি, যেমন এখানে চাইলে তোমরা এখন বি বানাতে পারো। যেমন আমি সহজে এ না বলে বিটা বলি কিভাবে হবে, দেখো যেমন এখানেও প্রথমে এখানে আমি বাম দিক থেকে আসি, প্রথমে একটা রেখা তৈরি করছে, এক লাইন বড় 7টা ডট দিছে ধরো। তাহলে 7টা ডট যখন দিছে, তার মানে খেয়াল করো তো, এখানে ধরো এই প্রিন্টারটা যদি 9টা পিনওয়ালা হয়, প্রিন্ট হেড যদি 9টা পিনওয়ালা হয়, তাহলে 9টা পিনের মধ্যে উপরে 7টা পিন অ্যাক্টিভ থাকলে হয়ে যাচ্ছে। ভুল বললাম কিনা? না স্যার। উপরে 7টা পিন, দেখো এই যে একটু এদিকে দেখো তো, এটা দেখা যাচ্ছে, আমার কার্সারটা দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার। এই যে রেখাটা দেখছো, এই যে 7টা ডটের একটা রেখার আগে দেখো তো যে এই যে প্রিন্ট হেড গুলা, পিনগুলা, যে 9টা পিনের মধ্যে দেখো 7টা পিন বাইর করা, বাকি 2টা পিন বের হয় নাই কিন্তু, দেখছো? আবার এখানে দেখো 9টা পিনের মধ্যে 1 নাম্বার আর 4 নাম্বার পিনটা বের হয়েছে, বাকি সবগুলো পিন ভিতরে। একইভাবে এভাবে করার পরে আবার দেখো লাস্টেরটাতে গিয়ে দেখা যাচ্ছে 9টা পিনের মধ্যে শুধুমাত্র 2 নাম্বার আর 3 নাম্বার পিনটা বের হয়েছে, বাকিগুলো ভিতরে ঢুকে আছে, বাকিগুলো বের হয় নাই। মানে 2 নাম্বার আর 3 নাম্বার পিন অন, বাকি পিনগুলো অফ। তাহলে 2 নাম্বার 3 নাম্বার পিন অন থাকার পরে আমরা এই 2টা ডট বা ফোঁটা পাচ্ছি। এখন আমি যদি বি, ক্যাপিটাল লেটারের বি তৈরি করতে যাই, ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল লেটারের বি তৈরি করতে যাই, তাহলে কি হবে? তখন দেখা যাবে আমার এখানে যে জিনিসটা আমি পাচ্ছি, এখানে 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার। 1 নাম্বার আমি যে জিনিসটা বলছি সেটা আবার খেয়াল করো কাইন্ডলি। 1 নাম্বার, 4 নাম্বার তো তুমি এখানে অ্যাক্টিভ করছো, অন আছে। 7 নাম্বারটাও অন করলাম, তাহলে এখানে একটা ফোঁটা আসবে, এখানে একটা ফোঁটা আসবে না? এখানে একটা ফোঁটা আসার পরে, এখানে একটা ফোঁটা আসার পরে, ইয়েস স্যার, আসবে স্যার। হ্যাঁ এখানে একটা ফোঁটা আসবে। আবার পরেরটাতে গিয়ে আবারও সেম, 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, এই 3টা প্রিন্ট হেড আমি অন করলাম। অন করার পরে এরপরে আবারও 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, এতটুকু পর্যন্ত আমি কি করলাম? 3টা প্রিন্ট হেড অন রাখলাম।
1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, এতটুকু পর্যন্ত আসছে। এরপর যখন লাস্টেটাতে আসছি, লাস্টেটাতে আমি কি করব, লাস্টেটাতে 2 নাম্বার 3 নাম্বার পিনটা অন করব, 5 নাম্বার আর 6 নাম্বার পিনটা অন করব। 2 নাম্বার 3 নাম্বার পিন অন থাকবে, 5 নাম্বার 6 নাম্বার পিন অন থাকবে। তাহলে দেখো তো বি হচ্ছে কিনা, ক্যাপিটাল লেটারে বি হচ্ছে কিনা। জি স্যার, হচ্ছে স্যার, বি হচ্ছে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আমি কি ইয়েস স্যার, বুঝছি স্যার। আমি কি এই জিনিসটা তোমাদেরকে ড্র করে দেখাবো, একে দেখাবো, নাকি তোমরা বুঝতে পারবা? না স্যার, আর আমরা বুঝতে পারছি স্যার। কম হয়েছে। পেয়েছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আই থিংক তোমাদেরকে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের আর কি বলা যায়, আমি আর এখানে এই যে এখানে যে বর্ণনাটার কথা বলছিলাম সেই বর্ণনাটা বলার দরকার নাই। সো এই যে কথাগুলো এখানে সব চলে আসছে, এখানে হয়তো কিছু ক্ষেত্রে 9টা পিন থাকতে পারে। এই যে the lowest resolution, এই যে আমি এটা এখান থেকে বলি, the more pins that a printer head contains, the higher the printer's resolution. যত বেশি পিন হবে তত বেশি রেজোলিউশনও বাড়তে হবে। The lowest resolution dot matrix printers the lowest resolution dot matrix printers have only 9 pins. Lowest resolution এর ক্ষেত্রে 9 পিন হতে পারে, highest resolution এর ক্ষেত্রে 24টা পিন হতে পারে, যেটা তোমরা জানো, এটা তোমাদের ছবি দেখাইলাম। The speed, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা আমি তোমাদের জিজ্ঞেস করতে পারি বিভিন্ন ভাইভাতে বা মৌখিক পরীক্ষায়। The speed of dot matrix printers is measured in characters per second. কিসে কি কোন এককে পরিমাপ করা হয়? সিপিএস। সিপিএস মানে হচ্ছে ক্যারেক্টারস পার সেকেন্ড। ওকে, যেমন আমরা আমাদের বলি যে আমরা দৈর্ঘ্যের একক কি বলি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম বলি না, তারপর তাপমাত্রা একক হচ্ছে মানে টেম্পারেচার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন বলি কিনা, এগুলো বলি কিনা, যে এগুলো হচ্ছে আমাদের এক একটা রাশির একক। সেরকম এখানে ডট ম্যাট্রিক্স প্রিন্টার যে স্পিড, এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার যে স্পিড, সেই স্পিডের একক হচ্ছে সিপিএস। সিপিএস হচ্ছে ক্যারেক্টারস পার সেকেন্ড। The slowest dot matrix printers create 50 to 70 characters per second. অর্থাৎ যেটা সবচেয়ে স্লো ডট ম্যাট্রিক্স প্রিন্টার সেটার স্পিড হচ্ছে 50 থেকে 70 সিপিএস। 50 থেকে 70 সিপিএস মানে ক্যারেক্টার পার সেকেন্ড। আর যেটা ফাস্টেস্ট প্রিন্টার সেটা 500 সিপিএস মানে 500 বা 500 থেকে বেশি, মোর দ্যান 500 সিপিএস মানে 500 থেকে বেশি ক্যারেক্টার পার সেকেন্ড সে প্রিন্ট আউট করতে পারে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। স্যার তার মানে সে 500টা অক্ষর একসাথে করতে পারে? 500টা, হ্যাঁ 500টা অক্ষর, 500টা অক্ষর একসাথে প্রতি সেকেন্ডে, একসাথে না, এখানে একসাথে সেকেন্ডে। একসাথে বললে আবার এটা ভিন্ন মিনিং হবে। এটা এককটা হচ্ছে পার সেকেন্ড, অর্থাৎ একক সেকেন্ডে, এক সেকেন্ডে সে 500টা ক্যারেক্টার সে কি বলা যায়, সে ক্রিয়েট করতে পারে, টাইপ করতে পারে, দিতে পারে 500টা ক্যারেক্টার। মানে চিন্তা করো কত ফাস্ট। আর স্লোটা যেটা সেটা 50 থেকে 70 মাত্র ক্যারেক্টার সে দিতে পারে। আর আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। একটা হচ্ছে লাইন প্রিন্টার, এটা হচ্ছে ব্যান্ড প্রিন্টার, এগুলো ইমপ্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল। এবার আসো আমরা মেইনলি এখন যেটাতে আছি সেটা হচ্ছে নন ইমপ্যাক্ট প্রিন্টার। এটা কি নন ইমপ্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল বা নন ইমপ্যাক্ট প্রিন্টারের যে টাইপ সেটা আমরা এখানে আসছি। নন ইমপ্যাক্ট প্রিন্টারের মধ্যে আছে ইঙ্কজেট প্রিন্টার। তো আমরা ইঙ্কজেট প্রিন্টারের আমরা জাস্ট খুব বেসিক ধারণা নিব। যেমন আমি একটু তার আগে তোমাকে একটু ছবিটা দেখাই যে ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে কিছু টাইনি নজলের কথা বলা আছে, টাইনি নজল। এবং টাইনি নজল গুলো দিয়ে কি করে, টাইনি নজল গুলো দিয়ে ইমেজ ক্রিয়েট করে, টাইনি নজল গুলো দিয়ে ইমেজ ক্রিয়েট করা হয়। যেমন আমি তোমাদেরকে একটু এটা সিলেক্ট করে দিই যে হাউ অ্যান ইঙ্কজেট প্রিন্টার ক্রিয়েট অ্যান ইমেজ। এবং এখানে দেখো একটা পেপার এখানে থাকবে, আর এটা হচ্ছে একটা কালার ইঙ্কজেট প্রিন্টার, কালার। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার গুলো ইউজুয়ালি কালার হয় না, ডট ম্যাট্রিক্স প্রিন্টার গুলো হয় সাদা কালো। আর এটা হচ্ছে একটা কালার ইঙ্কজেট প্রিন্টার। এই যেখানে ড্রপলেট আছে, এখানে যে ড্রপলেট দেখছো, ড্রপলেট গুলো কোথা থেকে আসছে? এই যে ইঙ্ক ফাউন্টেন মানে কি? আমরা যে আমরা মাঝে মাঝে বলি যে ফাউন্টেন পেন বলি না, ফাউন্টেন পেন মানে কি? যেগুলা থেকে তোমার একটু মানে কালি বেশি বের হয়, এগুলো একটা কলমগুলো দামি। তো এই যে এখান থেকে এই যে তোমার যে ভার্টিক্যাল প্লেট গুলো দেখছো, নজল গুলো দেখছো, এখান থেকে ইঙ্কটা বের হবে। ইঙ্কটা বের হয়ে ড্রপলেট আকারে মানে ড্রপ, ছোট ছোট ফোঁটা আর কি, যেটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারে যে ডট বলছে সেটা আসলে এখানে ইঙ্কজেট প্রিন্টার ড্রপলেট বলছে। সে ছোট ছোট ফোঁটা আকারে পেপারের মধ্যে গিয়ে পড়বে। ওকে, তারপরে এই পেপার আকারে পড়ার পরে এরপরে স্প্রেড ইঙ্ক, মানে এই ইঙ্ক গুলাকে তুমি যখন স্প্রে করতে থাকবা তখন তারা একটা ক্যারেক্টার ফর্ম করবে, ক্যারেক্টার ক্রিয়েট করবে। যেমন এই যে লেখাটা দিছে কালার ইঙ্কজেট, এই লেখাটা কিন্তু পেপারের মধ্যে আসছে।
কালার ইঙ্কজেট এই লেখাটা দেখছো, এই লেখাটা কিন্তু পেপারের মধ্যেই আসছে, সেই 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 ইমেজটা বা সেই ছবিটা এখানে দেখানো হচ্ছে। সরি, ওকে। সো এরপর দেখো এটা লাইন প্রিন্টারের একটা ছবি এখানে দেখানো হচ্ছে, এটা ইঙ্কজেট প্রিন্টার না। তো আমি আমি এরপরে আচ্ছা লেজার প্রিন্টারটা একটু দেখি, লেজার প্রিন্টারটা কি পরে আছে কিনা। ওকে, স্যার কালার ইঙ্কজেট প্রিন্টার দিয়ে তো তাহলে মনে হয় লেখা যায় না, না? মানে মানে কোনো কিছু ধরেন লেখার আর কি, এখানে তো মনে হয় শুধু ছবির জন্য। না 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 না, লেখাও যাবে। কেন লেখা যাবে না? আমরা মাঝে মাঝে আমাদের লেখাগুলোকে কালারফুল করি না, লাল নীল বা সবুজ লেখা আমাদের কিছু ক্ষেত্রে হেডিং দেওয়ার জন্য হেডিং কে আমরা কালারফুল করি না, প্রিন্টিং এর মধ্যেও টেক্সটের মধ্যেও। আমি একটা টেক্সট ওকে স্যার। আমি একটা টেক্সট প্রিন্ট আউট করবো, তো টেক্সট প্রিন্ট আউট করার সময় আমি চাইলে সেটা কি আমি ওই হেডিংটাকে, মনে করো একটা হেডিং আছে, হেডলাইন আছে, তো হেডলাইনটাকে আমি কালার করতে চাই, পসিবল না? ওইটাও তো পসিবল। আবার এখন দেখা যায় যে তোমাদের যেমন অনলাইন এক্সামগুলো যখন আমরা আমরা যে কি বলা যায়, অনলাইন এক্সামগুলোতে আমরা যখন তোমাদের ফাইলগুলো পাই, তখন ফাইলগুলোকে পাওয়ার পরে আমরা ওই ফাইলগুলোকে যদি যদি ধরো তোমার এই জিনিস অনেকে করে বা এই জিনিস অনেকে করতে পারে যে তোমাদের লেখাগুলা যেখানে যেখানে ভুল আছে সেগুলোকে লাল করে দেওয়া হচ্ছে, বুঝো নাই মনে হয়? তোমাদের স্যার বুঝছি। লেখা যেখানে ভুল, মানে মনে করো এটা এই লেখাটা তুমি ভুল লিখছো বা এই লাইনটাই ভুল, ওয়ার্ডটা ভুল, তাহলে পুরো লাইনটাকে বা ওয়ার্ডটাকে আমি রেড করে দিচ্ছি, মানে এটা 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 রং, মানে এটাতে কারেকশন আছে, বুঝছো? তার মানে আমি যখনই ওই অংশটা দেখবো তার মানে আমি বুঝবো তুমি এখানে নাম্বার কম পাবা, ঠিক কি না? কারণ তুমি তুমি ভুল লিখলে তো নাম্বার বেশি পাবা না, তুমি ভুল লিখলে তো নাম্বার স্বাভাবিকভাবে কম পাবা। সো এইভাবে তো আমরা চাইলে কি করতে পারি, আমরা এই কালার কি বলা যায় ইনসার্ট করতে পারি। আচ্ছা যাই হোক, আমি এই অংশে এভাবে তোমাদেরকে বলি। ইঙ্কজেট প্রিন্টার্স ক্রিয়েট অ্যান ইমেজ ডাইরেক্টলি অন দ্য পেপার বাই স্প্রেইং ইঙ্ক থ্রু টাইনি নজল, যেটা তোমাদের একটু আগে আমি বলে ফেললাম। দ্য পপুলারিটি of inkjet printers jumped around 1990 when the speed and quality improved and prices plummeted। অর্থাৎ ইঙ্কজেট প্রিন্টার পপুলারিটি আসলে বেড়ে গেছে কখন? 1990 থেকে, যখন এটার স্পিড এবং কোয়ালিটি দুইটাই ইমপ্রুভ করছে এবং প্রাইসগুলো প্লামেট, আমার প্রাইসগুলো হাতের নাগালে চলে আসছে। টুডে গুড ইঙ্কজেট প্রিন্টার্স আর অ্যাভেলেবল ফর লেস দ্যান $100, মানে খুব ভালো মানের ইঙ্কজেট প্রিন্টারগুলো লেস দ্যান $100 চলে আসে। $100 মানে কত এখন? কত টাকা $100 মানে? $100 মানে হচ্ছে ধরো এখন 8,000 টাকা বা 8,200 টাকা বা 300 টাকা, তাই না? তবে এই বইটা তো একটু পুরনো ভার্সন, এই বইটা যখন লিখছে তখন আসলে $100 মানে ছিল 3,000 টাকা বা 4,000 টাকা, বুঝো না মনে হয়? জি স্যার বুঝছি। তখন $100 মানে আরো কম বুঝছি ছিল। স্যার। তাহলে এরপরে আসো, দিস মডেলস টিপিক্যালি অ্যাটেইন প্রিন্ট রেজুলেশনস অফ অ্যাট লিস্ট 300 ডটস পার ইঞ্চ। আবার ইঙ্কজেট প্রিন্টারে খেয়াল করো, ইঙ্কজেট প্রিন্টারে যে এককটা দিয়ে তোমার যে এককটা দিয়ে প্রিন্ট রেজুলেশন মাপা হয় সেটা হচ্ছে ডিপিআই। ডট মেট্রিক্স প্রিন্টারে স্পিড মাপা হয়তো কি দিয়ে? সিপিএস দিয়ে, ক্যারেক্টার পার সেকেন্ড। আর ইঙ্কজেট প্রিন্টারে যেই একক দিয়ে রেজুলিউশন, প্রিন্ট রেজুলিউশন মানা, এটা স্পিড মাপার একক না, এটা হচ্ছে প্রিন্ট রেজুলিউশন মাপার একক, সেটা হচ্ছে ডটস পার ইঞ্চ। এটাকে সংক্ষেপে আমরা বলবো ডিপিআই, মনে থাকবে? ডিপিআই মনে থাকবে? পিআই, ডিপিআই, ডটস পার ইঞ্চ। ইয়েস স্যার। এবং ইঙ্কজেট প্রিন্টার কি করতে 300 ডিপিআই এ কাজ করতে পারে। দিস সেম মডেলস ক্যান প্রিন্ট ফ্রম 2 or 4 পেজেস পার মিনিট। অর্থাৎ ও চাইলে কি করতে পারে, প্রতি মিনিটে 2 থেকে 4টা পেজ, মানে বড় পেজ 2 থেকে 4টা, আমাদের যে A4 সাইজের পেজ থাকে না, A4 তো সবাই চিনে, A4 সাইজের পেজ 2 থেকে 4 মিনিটের মধ্যে সে 2 থেকে 4টা পেজ পার মিনিটে, একটা মিনিটে 1 মিনিটে 2 থেকে 4টা পেজ প্রিন্ট আউট করতে পারে। আর এটা হচ্ছে only slightly slower than the slowest laser printer, মানে এটা যেটা slowest laser printer সেটা থেকে একটু কম এটার কি বলা যায়, স্লোয়েস্ট লেজার প্রিন্টার থেকে এটার স্পিডটা একটু কম। ওকে, অর্থাৎ লেজার প্রিন্টার থেকে স্পিডটা স্বাভাবিকভাবে একটু হাই। আর এটা আরেকটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, কালার ইঙ্কজেট প্রিন্টারে এই লাইনটা একটু দেখো, কালার ইঙ্কজেট প্রিন্টারে যে জিনিসটা মনে রাখতে হবে, অর্থাৎ ও 4টা কালার নিয়ে কাজ করে। যেখানে দেখছো 4টা কালারের, এই যেখানে 1 2 3 4 দেখছো 4টা কালারের ইঙ্ক ফাউন্টেন আছে না, 4টা কালার ইঙ্ক ফাউন্টেন আছে না, এদেরকে বলা হয় CMYK। এটা মনে রাখবে, CMYK,
ওয়াই কে, সিএমওয়াই কে দিয়ে কি হয় এটা লিখে রাখো, এটা সারা জীবন মনে রাখবে। আমি এটা আমার এই স্টুডেন্ট লাইফে তোমাদের মতো ফার্স্ট ইয়ারে থাকতে শিখছিলাম 2006 সালে 2006 এ। সিএমওয়াই কে মনে রাখবে। এবং আমার যে বাসার যে প্রিন্টার আছে সেই বাসার প্রিন্টারও যে সিএমওয়াই কে কি বলা যায়, সিএমওয়াই কে প্রিন্টার, আমারটা ইঙ্কজেট প্রিন্টার। তো সিএমওয়াই কে কালারই আমি ইউজ করি, 4টা কালার ইউজ করি। সি দিয়ে কি হয়, সায়ান, লিখো সি দিয়ে সায়ান, এম দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো, কে দিয়ে ব্ল্যাক। আমি আবার বলি, সি দিয়ে হচ্ছে সায়ান, CYAN, সায়ান, CYAN, এম দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো, কে দিয়ে ব্ল্যাক। যেমন এখানে দেখা যাচ্ছে যে এটা সায়ান, এই কালারটা সায়ান, এই কালারটা ম্যাজেন্টা, এটা একটু সাদা টাইপের, এটা হচ্ছে ইয়েলো, আর এটা হচ্ছে এই যে এটা ব্ল্যাক, এটা তো ব্ল্যাক দেখাই যাচ্ছে, কে এটা হচ্ছে ব্ল্যাক। আসলে মেইনলি এই ছবিটা হচ্ছে আসলে কালার, এই ছবিটা হচ্ছে কালার ইমেজ, কিন্তু এই ছবিটা এখানে আসলে সাদা কালো দেখানোর কারণে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো না। তাহলে আমি লাইনটা কিভাবে বলি, তাহলে দেখো, কালার inkjet printers have 4 ink nozzles: cyan, magenta, yellow and black. For this reason they are sometimes referred to as CMYK printers or as using the CMYK color process. তাহলে CMYK এটা মনে থাকবে, cyan মানে ব্লু, magenta মানে রেড, ইয়েলো, ব্ল্যাক। আর আরেকটা কালার আছে, এটা কি সবাই লিখছে কিনা? জি স্যার। এটা সবাই লিখছে, আর আমি মার্ক করে রাখছি, স্ক্রিনশট নেওয়ার কথা, মাহমুদের স্ক্রিনশট নিয়ে ফেলো। আর স্বাভাবিকভাবে আমার ক্লাস শেষ হওয়ার পরে যেটা তুমি ইউজুয়ালি করো, স্ক্রিনশটগুলো সবগুলো তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, যাতে সবাই দেখতে পারে, যাতে আমি যেসব ইম্পর্টেন্ট যে অংশগুলো মার্ক করছি সেগুলো যাতে কোনো অবস্থায় মিস না হয়। তো হোয়াট এভার, আমি আমার পয়েন্টে আবার চলে আসি। সো এখানে দেখো 4টা কালার, CMYK, এটা মনে রাখবে, সি দিয়ে সায়ান, এম দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো, কে দিয়ে ব্ল্যাক। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে একটা কম্বিনেশন, আরেকটা কম্বিনেশন হচ্ছে RGB কালার, আমরা বলি RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। RGB, রেড, গ্রিন, ব্লু, এটা মনে রাখবে। ওকে, এবার তাহলে স্যার এখানে রেড কে ম্যাজেন্টা হিসেবে ধরছে কেন আবার এখানে? না, এটা অরিজিনাল কালারটা হচ্ছে ম্যাজেন্টা, অরিজিনাল কালার হচ্ছে ম্যাজেন্টা, কিন্তু ম্যাজেন্টাকে রেড হিসেবে তারা এখানে কনসিডার করছে, ম্যাজেন্টাটা রেড হিসেবে। আসলে ম্যাজেন্টা এবং ম্যাজেন্টা রেড কিন্তু এক না। তোমরা কি দুইটা কালারের মধ্যে দেখছো ডিফারেন্স, দেখছো? ম্যাজেন্টা রেড, ম্যাজেন্টা কালারটা চিনো কিনা? রেড তো সবাই চিনি, ম্যাজেন্টা চিনো কিনা? ম্যাজেন্টাটা ইউজুয়ালি তোমরা দেখার কথা না, কিন্তু অরিজিনালি ম্যাজেন্টাটা সি মানে সায়ান, কিন্তু ওরা ব্লু লিখতে পারতো। ওরা ব্লু না লিখে সায়ান লিখলো কেন? কারণ এটা হচ্ছে অরিজিনাল কালার কম্বিনেশন হচ্ছে এটা, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এটা হচ্ছে অরিজিনাল কালার কম্বিনেশন। এবং এই 4টা কালার দিয়েই পৃথিবীতে যতগুলা কালার আছে ততগুলা কালার তারা তৈরি করে। ব্যাপারটা বুঝছো? জি স্যার। যতগুলা কালার, তার মানে কি প্রিন্টারের মধ্যে শুধুমাত্র ব্লু বা রেড বা ইয়েলো বা ব্ল্যাক মানে শুধু 4টা কালার থাকবে? নো, তোমার কালার, যেই কালারটাই তোমার সফট কপিতে বা স্ক্রিনে তুমি যেটা দেখছো সেটাই তুমি তোমার হার্ড কপি মানে পেপারে তুমি সেটা দেখতে পারবা, সেই কালারটাই চলে আসবে। অর্থাৎ এই 4টা কালার দিয়ে কম্বিনেশন করে, এটা একটা এই লেখাটাও ছিল, এই 4টা কালার দিয়ে কম্বিনেশন করে তোমার অন্য কালারগুলো তৈরি করা হবে, তাই না? যেমন আমরা ফিজিক্সে পড়ছি না যে তোমার মেইনলি আমাদের যেই মৌলিক রংগুলো কি কি? 3টা মৌলিক রং কি কি? লাল, হলুদ, নীল। লাল, হলুদ, নীল, এটা জীবনে শিখছো? না না না, 3টা। লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ, বা আরেকটু যদি স্পেসিফিক বলে, লাল, সবুজ আর আসমানি হচ্ছে ইন্ডিগো। তো আসমানি মেইনলি আসলে আসমানি আর ব্লু, আমরা যেটাকে ব্লু বলি, নীল এবং আসমানি 2টা কালার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা কি জানে সবাই? আরজিবি হবে না? আরজিবি যেটা আকাশের রং আমরা নীল বলি, আসলে আকাশের রং নীল না, আকাশের রং হচ্ছে আসমানি। এটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিগো। কি বলা হয়? ইন্ডিগো। ইন্ডিগো, রঙের হ্যাঁ হ্যাঁ, ইন্ডিগো, হ্যাঁ, এটাতে মাথায় রাখবে। সো যাই হোক, আমরা বলি না যে রংধনু 7টি রং, এটা কার আবিষ্কার? নিউটনের আবিষ্কার। রংধনু 7টি রং না, বেনি আসহ কলা বলি। হ্যাঁ স্যার বলি।
বে নিয়ে আসো কলা। বে দিয়ে কি হয়? বে দিয়ে বেগুনি, বেতে বেগুনি, আতে আসমানি, নিতে নি নীল। দিয়ে একটা সিরিয়ালি বলো। বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে নীল। আসমানি, স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, ল দিয়ে লা দিয়ে লাল। স্যার এটা মূলত তরঙ্গের বিষয়। সো দেখো এখানে তার মানে কি পৃথিবীতে আর কোনো রং নাই? পৃথিবীতে তো আরো অনেক রং আছে। তার মানে এই রংগুলোর বিভিন্ন কম্বিনেশনে, এই রংগুলোর কম্বিনেশন আমি একটা 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 জিনিস পাচ্ছি, তার নাম হচ্ছে রংধনু। তো এরকম অন্য একটা কম্বিনেশন, অন্য একটা জিনিস পাবো, অন্য একটা রং পাবো। আর মেইনলি আমাদের যে মৌলিক রং, মৌলিক কালার লাল, সবুজ এবং নীল, এই তিনটা মৌলিক রং দিয়ে অন্য রংগুলো স্বাভাবিকভাবে তৈরি হয়, এটা তোমরা জানো, তাই না? জি স্যার। ওকে, আমি আমার মূল পয়েন্টটাতে চলে আসি। এরপরে দেখো আমি একটু তোমাদেরকে বলি যে লেজার প্রিন্টারের ছবিটা একটু দেখাতে চাই। দেখো এটা হচ্ছে একটা লেজার প্রিন্টার কিভাবে তার প্রিন্টের কাজটা করে, কিভাবে লেজার প্রিন্টার তার প্রিন্টের কাজটা করে। যেমন এখানে অসংখ্য অসংখ্য পার্ট আছে, কন্টেন্ট ইনগ্রেডিয়েন্টস আছে, অসংখ্য পার্ট আছে। এই পার্টগুলো একটা লেজার প্রিন্টার মেকানিজমের মধ্যে কাজ করে, এবং সেজন্য লেজার প্রিন্টারটা মেকানিজমটা একটু কমপ্লেক্স, মানে জটিল। লেজার প্রিন্টারের মেকানিজমটা অন্য কি বলা যায়, অন্য প্রিন্টারগুলোর মতো সেম নয়। এই যে দেখো লেজার প্রিন্টারের মেকানিজমটা দেখো, প্রথমে কি করছে, স্ট্যাক অফ পেপার ইন ইনপুট ট্রে। তুমি পেপার ট্রের মধ্যে অনেকগুলো পেপার দিছো ইনপুট আকারে। পেপারটা এই পথে যাবে, এই পথে যেয়ে এই পথে বের হয়ে যাবে, এটা হচ্ছে আউটপুট ট্রে। এই পথে গিয়ে এই পথে বের হয়ে যাবে। এরপরে দেখো পেপার ইজ গিভেন এ স্ট্যাটিক চার্জ। পেপারগুলোকে একটা চার্জ দেওয়া আছে, স্ট্যাটিক চার্জ মানে স্থির স্থির তড়িৎ। আমরা শিখে আসছি স্থির তড়িৎ, চলতড়িৎ। যারা ফিজিক্সে ল্যাবরেটরি পড়ছে তারা জানে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। যারা এমনি সাধারণ বিজ্ঞান পড়ছে, আর্টস কমার্স, তারাও জানে আমাদের তড়িৎ কয় রকম, ইলেকট্রিসিটি কয় রকম, দুই রকম, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চলতড়িৎ। তাহলে পেপার ইজ গিভেন আ স্ট্যাটিক চার্জ, একটা স্থির তড়িৎ এখানে দেওয়া হচ্ছে। তারপরে 3 নাম্বার কি বলা হচ্ছে, রোটেটিং মিরর রিফ্লেক্টস লেজার হুইচ প্রজেক্টস ইমেজ। এই যে রোটেটিং মিররটা কি করে, এই মিররটা ঘুরতে থাকে। এই দেখো এখানে একটা তীর চিহ্ন, দেখো সার্কেল করে একটা তীর চিহ্ন এখানে দেওয়া হয়েছে সূক্ষ্মভাবে, এটা ভালো করে খেয়াল করো। সার্কেল করে একটা তীর চিহ্ন দেওয়া আছে মিররের উপরে। এই রোটেটিং মিররটা ঘুরে এই যেভাবে ডাইরেকশন দেওয়া আছে এই ডাইরেকশন অনুযায়ী ঘুরতে পারে, এবং রিফ্লেক্টস লেজার, এবং লেজারের মধ্যে সে লেজার রিফ্লেক্ট করে কোথায়, পেপারের মধ্যে। হুইচ প্রজেক্টস ইমেজ অফ দ্য পেজ অনটু দ্য রোটেটিং ড্রাম। এবং সেটা কি করে, পেপারে ইমেজটা প্রজেক্ট করে, মানে লেজার থেকে ইমেজটা পেপারের মধ্যে রিফ্লেক্ট করে, পেপারের মধ্যে ইমেজটা প্রজেক্ট করে। ওকে, এরপরে বলা হচ্ছে দেখো, টোনার ইজ ট্রান্সফার টু দ্য চার্জ পেপার বাই দ্য ড্রাম। যখন এটার মধ্যে একটা স্ট্যাটিক চার্জ দিয়ে দিচ্ছে, এটা একটু গরম হচ্ছে, তখন টোনার দিয়ে পেপারের মধ্যে, টোনার মানে কালি আর কি, টোনার ওই কালি পেপারের মধ্যে ট্রান্সফার করা হয়। এরপরে 5 নম্বরে কি বলা হচ্ছে, হট রোলার বন্ডস টোনার টু দা পেপার। হট রোলার মানে এই যে গরম রোলারটা টোনারটাকে মানে কালিটাকে পেপারের মধ্যে বন্ড করে, পেপারের সাথে একসাথে যুক্ত করে দেয়, মানে পেপারের সাথে বন্ধন ক্রিয়েট করে আর কি, পেপারের সাথে একদম ফিক্স করে দেয়। পেপার থেকে এটা জীবনে কোনোদিন আজীবন তারা একসাথে থাকবে, এই অবস্থা আর কি। তাহলে হট রোলার বন্ডস টোনার টু পেপার। সো এই যে পেপারের সাথে টোনার মানে কালিটাকে একসাথে কি করবে, একসাথে যুক্ত করে দিবে, সংযুক্ত করে দিবে কে, হট রোলারটা। হট মানে এটা হিটের মাধ্যমে গরম করে এটা এই জিনিসটা কাজটা করবে। এরপরে আর এখানে কতগুলা টার্ম ইউজ করছে দেখো, এগুলো হচ্ছে একটা পয়েন্ট। এই আউটপুট ট্রে, রোলার, এটা হচ্ছে লেজার বিম, এটা ড্রাম মানে তোমার ওই প্লাস্টিকের স্টিলের ড্রাম না, এই ড্রামটা হচ্ছে যেটা ঘুরবে। এটা ঘোরার কারণে পেপারটা রোল হয়ে পেপারটা ইনপুট ট্রে থেকে আউটপুট ট্রের দিকে যাবে। আর এখানে টোনার থাকবে, টোনার এখান থেকে কালি বের হবে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক রোলার, এখানে একটা ম্যাগনেটিক রোলার থাকবে, এটার কাজও ঘুরানো, মানে দুইটা ম্যাগনেটিক রোলার এবং ড্রাম, এরা দুইজনই ঘুরে পেপারটাকে এক জায়গায় মুভ করবে। সো আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো লেজার প্রিন্টারের অংশটা। তাহলে আমরা দেখো লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার এবং ডট প্যাডস প্রিন্টার, তিনটা প্রিন্টার সম্বন্ধে আমরা ভালোভাবে মোটামুটি জেনে গেলাম। তাহলে আমি লেজার প্রিন্টার নিয়ে তোমাদের একটু খুব সংক্ষেপে বলে ফেলি। তো বলা হচ্ছে দেখো, লেজার প্রিন্টার্স আর মোর এক্সপেন্সিভ দ্যান ইঙ্কজেট প্রিন্টার, স্বাভাবিকভাবে। দেয়ার প্রিন্ট কোয়ালিটি ইজ হায়ার, তাও স্বাভাবিকভাবে। অ্যান্ড মোস্ট আর ফাস্টার, তাও স্বাভাবিক। অর্থাৎ এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে লেজার প্রিন্টার ইঙ্কজেট প্রিন্টার থেকে এক্সপেন্সিভ, রেজলিউশন হাই মানে প্রিন্ট কোয়ালিটি হাই, এবং অনেক বেশি ফাস্টার। As the name implies, a laser is at the heart of these printers. তাহলে এটা স্বাভাবিকভাবে তুমি নাম থেকে বুঝতে পারছো
যে লেজার প্রিন্টার নাম থেকে বোঝা যাচ্ছে লেজার স্বাভাবিক এটা অবশ্যই প্রিন্টার লেজার থাকবেই, তো সেটা লেজার ইজ দ্য হার্ট, লেজার ইজ দ্য হার্ট অফ দিস প্রিন্টার। আমাদের যেরকম আমাদের মানব দেহে বা আমাদের যে এনিম্যাল, আমার যতগুলো এনিম্যাল আছে সবগুলো এনিম্যালের মধ্যে হার্ট থাকে না? তো হার্টটার মেইনলি কাজটা কি? হার্টের কাজটা হচ্ছে পুরা পুরা শরীরটাকে নিয়ন্ত্রণ করা। আমাদের হার্টের কাজটা কি? পুরা শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে নিয়ন্ত্রণ করছে না? যেমন আমাদের হার্ট যদি এক মুহূর্ত বন্ধ হয়ে যায় তাহলে কি হচ্ছে? এটাকে আর কিছু করার সুযোগ আছে? এটাকে আর কিছু করার সুযোগ নাই, ঠিক না? কিন্তু আমাদের যদি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ মাফ করুক, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো কিছু হয়, তাহলে কি হবে? তাহলে তখন এটার সাপোর্টিং আর একটা কিছু দেয়া যায়। যেমন আমাদের মাঝে মাঝে অনেকের মধ্যে কিডনির অসুস্থতা থাকে বা কিডনি ফেল করে, তখন দেখা যাচ্ছে তাকে আর্টিফিশিয়ালি ডায়ালাইসিস করতে হচ্ছে। বা অনেকের লাংসের কিছু সমস্যা হয়, তাকে দেখা যাচ্ছে আর্টিফিশিয়ালি তাকে অন্য একটা সাপোর্ট দেওয়া যাচ্ছে। কিন্তু হার্টে যখন ফেলিয়ার হচ্ছে তখন ইনস্ট্যান্টলি তাকে দেয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে অন্য 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 ক্ষেত্রে বা তাকে যখন আইসিইউতে নেওয়া হচ্ছে বা হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে, তখন অন্য সিস্টেমে তখন তাকে হার্টের একটা সাপ্লিমেন্ট বা হার্টের একটা সাপোর্টিং অপশন তাকে দেয়া হচ্ছে। কিন্তু এটা ইনস্ট্যান্ট না, এটা সময় নিয়ে দেওয়া হচ্ছে, তাই না? তো আমরা বলি যে পেস মেকার মেশিনের কথা বলি। তো এটা হচ্ছে হার্টের একটা সাপ্লিমেন্ট বা হার্টের একটা সাপোর্টিং, এটা হার্টের জায়গায় এই মেশিনটা ইউজ করা যায়। তো যাই হোক, হার্ট হচ্ছে মেইনলি যে জিনিসটা টোটাল কন্ট্রোল করে আমাদের হিউম্যান বডির। আর সিপিইউ and memory are built into the printer to interpret the data that is received that it receives from the computer and to control the laser। এবং এই আমরা শুধু সিপিইউ যে সিপিইউ যে শুধুমাত্র কম্পিউটারের যে মূল ইয়াতে থাকবে তা না, সিপিইউ আসলে এখানেও সিপিইউ এবং মেমোরি থাকতে পারে। লেজার প্রিন্টারে থাকতে পারে। কি করতে পারে? ও কম্পিউটার থেকে ইনফরমেশন বা ইনস্ট্রাকশন রিসিভ করতে পারে এবং লেজার কন্ট্রোল করতে পারে। The result is complicated piece of equipment that uses technology similar to that in photocopiers। অর্থাৎ এই যেটা তোমাকে আমি বললাম যে এটা যে মেকানিজম এটা কমপ্লিকেটেড এবং এটা একটু জটিল। তো এই যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে বা যেমন এটা একটা হায়ার টেকনোলজি ইউজ করে, সো এটা যে টেকনোলজি ইউজ করে সেটা হচ্ছে মেইনলি ফটোকপিয়ারের মতো করে, যে দ্যাট ইউজেস টেকনোলজি সিমিলার টু দ্যাট ইন ফটোকপিয়ার্স। ফিগার 3b.8 যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি, shows how a laser printer works. The quality and speed of laser printers make them ideal for office environments where several users can easily share the same printers via a network। এটা একটু পরে বলছি। The quality and speed of laser printer, মানে স্পিড এবং কোয়ালিটি ভালো থাকার কারণে লেজার প্রিন্টারগুলো এখন অফিস এনভায়রনমেন্টে খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে, এবং যেখানে সেভারাল ইউজাররা আবার নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্টার শেয়ারও করতে পারে। প্রিন্টার শেয়ার করার মাধ্যমে প্রিন্টার ইউজ করে, এটা কি তোমরা কখনো দেখেছো বা ইউজ করেছো? কেউ করেছো এটা? শেয়ারিং এর মাধ্যমে প্রিন্টার ইউজ করা, মানে একই নেটওয়ার্কের মধ্যে থাকলে সেই প্রিন্টারটা তুমি শেয়ার করছো আর কি। এটা কি দেখেছো? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা তো এখন অবশ্যই দেখার সুযোগ নেই, কারণ আমরা নেটওয়ার্কের মধ্যে কমন নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। আমরা যদি পরবর্তীতে আমাদের ক্যাম্পাসে আমরা যদি যেতে পারি এবং আমরা পরিস্থিতি যদি নর্মাল হয়, এবং এটা আমি তোমাদের আগেও বলছি এই যে এই বিষয়টা নিয়ে, যে পরিস্থিতি নর্মাল হওয়ার পর আমাদের অনেক কিছু নির্ভর করবে। তো পরিস্থিতি যদি নর্মাল হয় ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এই জিনিসটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ফিউচারে। সো এরপরে আর এখানে কিছু কথাবার্তা আছে যে লেজার প্রিন্টারের যে অংশগুলো, এই যে কিভাবে লেজার প্রিন্টার কত কত এই স্যার নেটওয়ার্কের মাধ্যমে স্যার কম্পিউটার দোকানগুলোতে স্যার স্যার প্রিন্টার ইউজ করতে গেছে। আমি বুঝিনি, আবার বলো। স্যার ওই নেটওয়ার্কের মাধ্যমে স্যার প্রিন্টার স্যার শেয়ার করে স্যার কম্পিউটার দোকানগুলোতে ইউজ করতে দেখছি স্যার। হ্যাঁ ওইটার কথাই বলছি। জি স্যার, ওইটার কথাই বলছি। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, 5-6টা কম্পিউটার থাকতে পারে, কিন্তু প্রিন্টার হচ্ছে একটা। জি স্যার। হ্যাঁ, স্যার ক্লাসটা জলদি শেষ করে দিলে ভালো হয়। আমরা প্রায় সবাই সকাল থেকে ক্লাস করতেছি তো স্যার, মোবাইলের চার্জ একদম খতম হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খতম হয়ে যাওয়া মানে শেষ হওয়া সেটা আমি জানি, বুঝতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা একটু বলে এই অংশটা বলে আসলে শেষ করি। সেটা হচ্ছে তোমরা অনেকে ব্যাংকের মধ্যে দেখবা, ব্যাংকে দেখবা ফ্রন্ট ডেস্কে বা যারা তোমার মেইনলি কাস্টমার কেয়ারে থাকে, তারা মানে যারা কাস্টমারদের ডিল করে, তাদের মধ্যে অনেক কম্পিউটার থাকে এবং তারা একটা কমন প্রিন্টার ইউজ করে। তখন তারা যে যখন প্রিন্ট আউট দিতে চায় সে জিজ্ঞেস করে আরেকজনকে যে আপনি এখন কিছু দিচ্ছেন কিনা, আপনি না দিলে আমি দিচ্ছি।
কারণ একজন প্রিন্ট আউট দেওয়ার সময় আরেকজন প্রিন্ট আউট দিয়ে ফেলে, তাহলে ওর যে প্রিন্ট আউট আরেকজনের প্রিন্ট আউটের সাথে এক হয়ে যাবে, মিলে যাবে, তখন ও বুঝতে পারবে না আসলে তার প্রিন্ট আউট কোনটা, অন্যজনের প্রিন্ট আউট কোনটা। আর এই জিনিসটা একটু মনে রাখবে, এটা একটু মার্ক করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, সরি লেজার প্রিন্টার কত ডট পার ইঞ্চে কাজ করে, রেজলিউশন গুলো কি কি। সো আমরা প্রিন্টার নিয়ে আজকে 3টা প্রিন্টার নিয়ে ভালোভাবে আমরা 3টা প্রিন্টার নিয়ে কথা বলে ফেলছি। আর এই যে এখানে একটা জিনিস দেখছো, এটা নাম হচ্ছে অল ইন ওয়ান পেরিফেরালস। অল ইন ওয়ান পেরিফেরালস মানে হচ্ছে এটা ইউজুয়ালি এখানে মিনিমাম 3টা ম্যাক্সিমাম 4টা কাজ করতে পারে। মিনিমাম 3টা কি কি? এখানে প্রিন্টারের কাজ হয়, স্ক্যানারের কাজ হয় এবং ফটোকপির কাজও হয়। আবার আরেকটা যেটা সেটা ফ্যাক্সের কাজও হয়। 4টা কাজ হইতে পারে। সো এগুলোকে বলে অল ইন ওয়ান পেরিফেরালস। এবং তোমাদেরকে যেটা একটু আগে বললাম যে আমার বাসায় যে প্রিন্টারটা আছে সেটা হচ্ছে অল ইন ওয়ান, মানে 3-in-1 পেরিফেরাল, মানে 3-in-1 প্রিন্টার। 3-in-1 মানে আমারটাতে প্রিন্ট করা যায়, স্ক্যান করা যায় এবং ফটোকপি করা যায়। আমারটা শুধু ফ্যাক্সটা নাই, বাকি 3টাই আমারটাতে আছে। এবং এটা আমি 2011 সালে আমি এই প্রিন্টারটা কিনছি এবং আল্লাহর মতো এটা এখনো আমাকে সার্ভিস দিচ্ছে, এবং সেটা কালার প্রিন্টার। তো যাই হোক, এভাবে প্রিন্টারকে আমরা কম্পেয়ার করতে পারি। কিভাবে আমরা বিভিন্ন প্রিন্টারের মধ্যে কম্পেয়ার করবো, সেটা ইমেজ কোয়ালিটির ভিত্তি করে, স্পিডের ভিত্তি করে, ইনিশিয়াল কস্টের ভিত্তি করে। এই জিনিসটা এটা তোমাদের কাজ, কম্পেয়ারিং প্রিন্টার্স, এই জিনিসটা তোমরা দেখে ফেলবে, পড়ে ফেলবে। এরপরে এটা আমরা জানি, দ্যাটস ইট। আর এখানে আমরা আরো কয়েকটা নাম দেখবো, যেমন তোমরা এই জিনিসটা একটু লিখে রাখবে। হাই কোয়ালিটি প্রিন্টার্স, হাই কোয়ালিটি প্রিন্টার্সের মধ্যে আছে, হাই কোয়ালিটি প্রিন্টার্সের মধ্যে প্রথমে আছে ফটো প্রিন্টার্স, মানে এরা শুধু ছবি প্রিন্ট করবে, যেটা একটু একজনে বলছিল যে ইঙ্কজেট প্রিন্টারে শুধু ছবি প্রিন্ট করা যায় কিনা। না, ইঙ্কজেট প্রিন্টারে তুমি ছবি প্রিন্ট করলে সেটা খুব বেশি হাই কোয়ালিটি হবে না। ছবি প্রিন্ট করার জন্য আলাদা আলাদা ফটো প্রিন্টার আছে, যেমন অ্যাপসন ফটো প্রিন্টার। সো এবং তোমার আরো এরকম ভালো ভালো টাইপের প্রিন্টার আছে। সো এই জিনিসগুলো তোমরা এই কাজগুলো তোমরা করবে। তারপরে থার্মাল ওয়ার্কস প্রিন্টার, এগুলো হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্টার। থার্মাল ওয়ার্কস প্রিন্টার, ফটো প্রিন্টার, এগুলো হাই কোয়ালিটি প্রিন্টার, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তারপর ডাই সাবলিমেশন প্রিন্টার, ডাই মানে রঙের সাবলিমেশনের মাধ্যমে এই কাজটা করবে, ডাই সাবলিমেশন প্রিন্টার, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে ছবির জন্য, যেটা আরেকটা ধরো, সেটা হচ্ছে প্লটার গুলো হচ্ছে মেইনলি তোমার কোনো ডিজাইন, বড় বড় ডিজাইন, আর্কিটেক্টের কাজ, ডিজাইনের বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ, ডিজাইন গুলোকে প্রিন্ট আউট করার জন্য যে প্রিন্টারটা দরকার তার নাম হচ্ছে প্লটার সম্বন্ধে তোমরা একটু জানবে। এই যে প্লটার, এটা একটু মার্ক করে রাখো। Plotter সম্বন্ধে তোমরা জানবে। Plotter is a special kind of output device. It is like a printer because it produces images on paper, but the plotter is typically used to print large format images such as construction drawings created by an architect. যেটা একটু আগে বললাম, যেটা হচ্ছে প্লটার এক্সাম্পল। আমি দেখি তোমাদের প্রশ্নের উত্তরগুলো, আমি প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারো কিনা। তাহলে প্রথমে দেখো, what is the difference between an impact and non-impact printer? তোমরা জানো। How does dot matrix printer create an image on paper? তোমরা জানো। How does a brand printer work? আমি এটা স্কিপ করে গেছি। What kind of resolution speed can you expect from a low cost inkjet printer? তোমরা জানো। What four colors are used in color inkjet printer? তোমরা জানো। CMYK, very good, এটা very importance দিয়ে তোমাদের জানতে হবে। How does a laser printer create an image on paper? তোমরা জানো। What four factors should you consider when evaluating printers? মানে প্রিন্টারে যে তোমরা কম্পেয়ার করবা, যে 4টা ফ্যাক্টর ভিত্তি করে, সেই 4টা ফ্যাক্টর গুলো কি কি সেগুলো তোমরা জানো। যেমন তোমার কস্ট, স্পিড, রেজলিউশন, এগুলোর কথা বলা হচ্ছে, এবং 4টা ফ্যাক্টর আছে। এরপরে এটা দরকার নাই। এরপরে যে ডিসক্রাইব স্পেসিফিক অ্যাডভান্স অফ সাম নিউ ফটো প্রিন্টার, এটা আমি স্কিপ করে গেছি। তোমরা শুধু নামটা জানবে যে হাই রেজলিউশন বা হাই কোয়ালিটি প্রিন্টার গুলো কি কি। হাই কোয়ালিটি প্রিন্টার হচ্ছে 3টা, আমি নাম বলছি। একটা হচ্ছে ফটো প্রিন্টার, এটা হচ্ছে ওয়াক্স থার্মাল প্রিন্টার, আর এটা হচ্ছে ডাই সাবলিমেশন প্রিন্টার। এই 3টা জিনিস মনে রাখলেই হবে। সো আই এক্সপেক্ট তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং আমি নেক্সট দিন প্রসেসিং ডেটা নিয়ে কাজ করব, কথা বলবো। ট্রান্সফরমেশন ডেটা ইনফরমেশন নিয়ে কথা বলবো। এবং যে জিনিসটা যেটা তোমরা প্রথমেই ফার্স্ট দিন তোমাদেরকে আমি দেখিয়ে ফেলেছি, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। এটা তোমরা অলরেডি জানো। যদি এটা আমরা লেসন নাম্বার 4A তে সেটা আমরা দেখবো। সো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেহেতু তোমাদের আজকে অনেকে টায়ার্ড, সকাল থেকে ক্লাস করছো, তো আমি আজকে এখানেই স্কিপ করছি, আমার স্ক্রিন শেয়ারিং এখানে অফ করছি। এবং তোমাদের চ্যাট বক্সে আমি 2 জনের মেসেজ দেখতে পাচ্ছি। চ্যাট বক্সে 2 জনের মেসেজ দেখার আগে আমি একটু বলি। মাহমুদুল হাসান 2001, মাহমুদুল হাসান, তোমার নাম কেন আসছে?
জি কেন কেন নাম আসছে তোমার এখানে? তোমার আইডি থাকার কথা, শুধু নাম আসছে, ব্র্যাকেট আসছে, ওয়াই? স্যার আমি ফার্স্টে ছিলাম না স্যার, আমার কারেন্ট আসছে একটু আগে স্যার, তারপর আমি জয়েন হয়েছি। তো তুমি হচ্ছে সিআর, তুমি যদি এই ভুলটা করো তাহলে অন্যদেরকে আমি কিভাবে ইনস্ট্রাক্ট করবো আমাকে বলো। জি স্যার, আমি স্যার জানতাম না স্যার, আমি জাস্ট ক্লিক করে স্যার জয়েন হয়ে এটা গেছি। এটা আমি আরো লাস্ট 2-3টা ক্লাস আগে বলি নাই? স্যার লাস্ট ক্লাসটা মনে হয় আমি করছিলাম না স্যার। যাই হোক, তো এটা তো লাস্ট ক্লাসে বলি নাই, তো এটা তো লাস্ট ক্লাসের আরো আগে বলছি যে শুধুমাত্র আইডি দিয়ে জয়েন করবে, কোনো নাম, কোনো হাইফেন, ব্র্যাকেট, ফুল স্টপ কিচ্ছু থাকবে না। ওকে, তো জি স্যার। তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি চাই না যখন তোমাদের সাথে আমার দেখা হবে তোমরা আমার হাতে মাইর খাও। ওকে, তোমরা এখনো খুব বেশি বড় হয়ে যাও না যে আমার হাতে মাইর খাবে না। ওকে, জি স্যার। মানে যে জি স্যার বলতে সে কি মাইর খেতে চায়? না স্যার। ওকে, দ্যাটস অল রাইট, ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে আমাকে, আমি সবার প্রশ্ন যাওয়ার আগে আমি একটু চ্যাট বক্স চেক করে আসছি। ওকে, বলো হচ্ছে স্যার ক্লাস্টার মানে কি? হ্যাঁ, ক্লাস্টার মানে হচ্ছে ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্স বলি না, ম্যাট্রিক্স মানে কি 2x2 ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যে জিনিসটা তোমার আমরা ইউজুয়ালি ম্যাথমেটিক্সের এটা একটা অংশ, ম্যাথমেটিক্সের এটা একটা পার্ট এবং খুব ইম্পর্টেন্ট পার্ট ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্স দিয়ে আমাদের যে কাজগুলো হয়, ম্যাট্রিক্স দিয়ে আমাদের যে কম্বিনেশনগুলো বা ওরিয়েন্টেশনগুলো হয়, সেই ওরিয়েন্টেশনগুলো মেইনলি তোমার এভাবে হয় যে 2x2 মানে 2টা রো থাকবে, 2টা কলাম থাকবে। 3x3 3টা রো থাকবে, 3টা কলাম থাকবে। যদি বলা হয় 2x3 তাহলে 2টা রো থাকবে, 3টা কলাম থাকবে। বুঝতে পারছি? এই যে এভাবে যে জিনিসগুলো করা হচ্ছে, সো এই 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 ব্যাপারগুলোকে বলা হয় ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে ক্লাস্টার, যেটা তোমরা জানো যে যেটা আমাদের এই ইউজুয়ালি যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে আমরা এই টার্মটা ম্যাট্রিক্স বা ক্লাস্টার এই টার্মটা ইউজ করি। এবং এটা প্রিন্ট হেডে এই জিনিসটা থাকে। প্রিন্ট হেডের মাধ্যমে প্রিন্ট হেডে যেটা তোমাকে দেখালাম যে নয়টা প্রিন্ট হেডের মধ্যে 9টা পিন, 9টা চিকন পিন থাকে অথবা 24টা পিন থাকে। 9টা পিন হলে সেটা হয় লোয়ার রেজলিউশনের ইমেজ, আর যদি 24টা পিন থাকে সেটা হায়ার রেজলিউশনের ইমেজ। এটা তোমরা জানো, যেটা ডট প্রিন্টারের মেকানিজম থেকে তোমাদেরকে আমি দেখাইছি। সো ওখানে ম্যাট্রিক্স বা ক্লাস্টার টার্মটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ইউজ করা হয় প্রিন্ট হেডের ক্ষেত্রে। প্রিন্ট হেডে এই জিনিসটা কন্টেইন করে, ধারণ করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তো ক্লাস শেষ করার আগে তোমাদের কাছ থেকে, তোমরা খুব দ্রুত লিভ করার দরকার নাই, খুব দ্রুত লিভ। হ্যাঁ, আরেকজন বলছে রেকর্ড করা ক্লাসগুলো পেলাম না। আমি চেষ্টা করব আজকে তোমাদের, আমি মাঝখানে একটু বিজি ছিলাম খাতাপত্র কাটা নিয়ে, তো আমি এখন ফ্রি হয়েছি। আমি আজকে চেষ্টা করব তোমাদের আজকে সহ মেবি 4টা বা 5টা ক্লাস। সো এই 4টা বা 5টা ক্লাসের রেকর্ডিংটা তোমাদের আজকে গুগল ড্রাইভের মাধ্যমে, এটা যেহেতু বড় ফাইল, একটা অনেক বড় বড় ফাইল, 300 মেগাবাইট 400 মেগাবাইটের ফাইল, সেগুলো নর্মালি মেসেঞ্জারে বা নর্মালি অ্যাটাচ হবে না, এগুলো আমি গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করব। তো তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি ড্রাইভের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো আমাকে একটু বলো আমার স্টুডেন্টরা, তোমাদের এই আজকে যে ক্লাসটা নিলাম মেইনলি আজকে এটা প্রিন্টিং, এটা একটা আউটপুট ডিভাইস, কিভাবে আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি, এবং আমরা অনেকগুলো প্রিন্টার সম্বন্ধে আমরা ধারণা পাইছি। এই প্রিন্টার মানে এটা একটা আউটপুট ডিভাইস, এটা নিয়ে কারো কোনো সমস্যা বা কোয়েশ্চেন আছে কিনা? ওকে, আই এক্সপেক্ট কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই নিশ্চয়ই বুঝতে পারছে। সো আমিও চেষ্টা করছি যে একটু স্লোলি যাওয়ার জন্য, স্লোলি গো থ্রু করার জন্য, যাতে তোমরা আস্তে আস্তে সবাই বুঝতে পারো। সো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা এখানে একজন আইডি দেখতে পাচ্ছি 201093। ওর কি আগে পরে কি, ওর কি আইডিটা ঠিক আছে কিনা? 201093 মনে হয় ওর এটা ঝামেলা আছে। 201093 স্যার এরকম আইডি তো নাই, মনে হয় এটাতে সমস্যা আছে। 201093, আচ্ছা হোয়াট এভার, ওইটা ঠিক করে আমাকে পরে জানালে হবে, চ্যাট বক্স অথবা মেসেঞ্জারে জানালে হবে। যেহেতু সে প্রেজেন্ট ছিল, সে অ্যাটেন্ডেন্স পাওয়ার অধিকার রাখে। তো যাই হোক, থ্যাংক ইউ অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাসটা মানে এভাবে 2 ঘন্টা টানা না নিয়ে আসলে আজকে যেমন ধরেন আমরা 4টা ক্লাস করতেছি, সবগুলোই 2 ঘন্টা বা এর থেকে একটু
তো ওইটার জন্য সবাই মানে অনুরোধ করতেছিল সিআরদেরকে যে স্যারদেরকে বলার জন্য যে সপ্তাহে 2টো ক্লাস নেওয়া হোক, মানে 1 ঘন্টা 1 ঘন্টা 15-20 মিনিট ওরকম করে যদি 2টো ক্লাস নেওয়া হয়, মানে একদিনে না নিই। তো স্যার এটা যদি করতেন ভালো হতো। আসলে নেটওয়ার্কের সমস্যা সেটাও আছে, আর হচ্ছে এমবির বিষয় আমাদের তো ভার্সিটি থেকে দিবে বলছেন, কিন্তু সেটা তো এখনো কোনো হয়নি আসলে, অনেক নেট খরচ হয়ে যায়। বা ওটা সবাই সামর্থ্যের জন্য মানে আপনার কাছে অনুরোধ জানাতে বলছিল সিআরটি, তো আপনি যদি একটু দেখবেন। আমরা অন্য অন্য স্যারদেরকেও বলবো, মানে অন্যদের কাছে অনুরোধটা জানাবো ওকে, বাট আপনার কাছে এক্ষেত্রে আজকে ক্লাস যেহেতু আপনার আলটিমেটলি তোমার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা মানে দেখো, এটা হচ্ছে আমার থিঙ্কিং, হয়তো এই জিনিসটা তোমরাও বুঝতে পারবে। এক্সকিউজ মি, সেটা হচ্ছে ধরো আমি তো আজকে ইউজুয়ালি আমি আজকে তো আমার শিডিউল না, আমার ইউজুয়ালি হচ্ছে টিউসডে, মঙ্গলবারে, তো মঙ্গলবারে ব্যস্ততার কারণে হয় নাই। তো আমি যদি মঙ্গলবারে তোমাদের 2টা ক্লাস নিই, মানে আজকে না, থার্সডে না, মঙ্গলবারে তো তোমাদের আগে থেকে ক্লাস থাকার কথা না, মঙ্গলবার আগে থেকে তোমাদের ক্লাস নেই, আগে শিডিউল অনুযায়ী যতটুকু আমি জানি মঙ্গলবার শুধু আমার সাথে ক্লাস, ঠিক কিনা? জি স্যার, আপনার শিডিউল অনুযায়ী আমরা স্যার যদি করেন তাহলে স্যার আমরা অন্য ক্লাস রাখবো না। হ্যাঁ, তাহলে তোমার শুধু তাহলে মঙ্গলবার শুধু আমার দুইটা 2 ঘন্টা মানে 3টা পিরিয়ড রাখো, মঙ্গলবারে 2 ঘন্টা মানে 3টা পিরিয়ড। স্যার উইকে 2 দিন নেন না স্যার, উইকে 2 দিন নিলে ভালো হয়। হ্যাঁ, তোমার ও আর একটু আগে যে যে মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, ও আর তোমার প্রশ্নটা সেম, তো আমি ওইটার একটু উত্তরটা দিই। সেটা হচ্ছে যদি আমি উইকে 2 দিন নিই, তখন দেখা যাবে অন্য আরেকটা টিচারের সাথে একই দিনে আমার নিতে হচ্ছে, বা অন্য অন্য ক্লাসে থাকার সময়, যেমন আজকে তোমাদের বলছো তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ক্লাস করতেছো বা 4 ঘন্টা ধরে ক্লাস করতেছো, তখন এরকম হয়ে যাবে। তখন আমি অন্য টিচারটা যেই দিন ক্লাস নিবে আমারও সেই দিন ক্লাস নিতে হবে। ধরো আমি একদিন মঙ্গলবার নিলাম, একদিন বৃহস্পতিবার নিলাম, তাহলে মঙ্গলবারেও তোমাদের দেখা যাবে অন্য টিচারের সাথে ক্লাস থাকবে, আবার বৃহস্পতিবারও দেখা যাবে অন্য টিচারের সাথে ক্লাস থাকবে। তো সেম তোমাদের টায়ারিংটা সেমই থাকবে, তোমাদের টায়ারফুলনেসটা সেমই থাকবে। কারণ তোমরা যদি আমার ক্লাসটা 2 দিন করো, তো অন্য টিচারের ক্লাসও 2 দিন করবা, তো দেখা যাচ্ছে হিসাবটা একই। কারণ তোমাদের দেখা যায় প্রতিদিনই তখন তোমাদের বিজি থাকতে হচ্ছে। কিন্তু এই যদি আমি একদিন টানা নিয়ে ফেলি, তখন তোমাদের শুধু আমার কোর্সের জন্য শুধু একদিন বিজি থাকলে যথেষ্ট। জি স্যার, আর কিন্তু আপনি স্যার মঙ্গলবার স্যার 2 ঘন্টা ক্লাস নিতে স্যার সমস্যা নেই আমাদের, আশা করি স্যার। কিন্তু এখানে যেটা মঙ্গলবারের সমস্যা নেই। আচ্ছা, আমি শেষ করি। যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে, যদি আমি তোমাদের কথা মতো আমি বা তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পারি, অসুবিধা নেই। আমি একদিন ধরো মঙ্গলবারে নিলাম, বা একদিন সোমবারে নিলাম, বা একদিন মঙ্গলবারে নিলাম, একদিন বৃহস্পতিবার নিলাম, ঠিক আছে, 1 ঘন্টা 1 ঘন্টা নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা কি এমন যে মঙ্গলবারে শুধুমাত্র আমার ক্লাসটাই করবা, বা মঙ্গলবারে যে 1 ঘন্টা ক্লাস সেটা শুধু আমার ক্লাসটাই করবা, বা বৃহস্পতিবারে যে 1 ঘন্টা ক্লাস সেটা শুধু আমার ক্লাসটাই করবা, ওখানে আগে পরে অন্য কোনো টিচারের ক্লাস থাকবে না? ওরকম তো না, কারণ তোমাদের তো স্লট এত ফাঁকা থাকার কথা না। কারণ তুমি যখন অন্য টিচারকেও যখন বলবা যে স্যার আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস নেন, তখন অন্য টিচারও তার সময়টা যে কোনো 2 দিন বের করবে, তখন আমার সাথে দেখা যাবে অন্য টিচারেরও ক্লাস পড়ে যাচ্ছে, তো তখন দেখা যাবে তোমাদের টানা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নরমালি করতে হচ্ছে। মানে আলটিমেটলি তোমাদের টায়ারিং এর যে ব্যাপারটা, বা তোমার টায়ার্ড হয়ে যাচ্ছ, বা তোমাদের এমবি শেষ হয়ে যাচ্ছে, বা তোমাদের মোবাইল চার্জ শেষ হয়ে যাচ্ছে, বা মোবাইল গরম হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা কিন্তু তোমাদের সবসময়ই থাকবে, কারণ তোমাদের ক্লাস তো করতে হচ্ছে। জি স্যার, থাকবে। আমি যদি আমি যে ক্লাসটা আজকে 2 ঘন্টা ধরে নিচ্ছি, সেই ক্লাসটা আমি ধরো আলাদা আলাদা করে 1 ঘন্টা 1 ঘন্টা করে নিব, 2 দিনে আলাদা করে 1 ঘন্টা করে নিব। কিন্তু আমি যে 1 ঘন্টা করে নিব, সেই 1 ঘন্টার আগে পরে কি তোমাদের অন্য কোনো ঘন্টা বা অন্য কোনো কোর্সের ক্লাস থাকবে না? থাকবে স্যার, অবশ্যই থাকবে। তো তোমাদের তো রিসোর্স তো একই, তোমরা সেম এমবি, মানে সেম স্মার্টফোন, সেম এমবি বা সেম চার্জ নিয়ে, সেম মোবাইল ফোন নিয়ে তো তোমরা ক্লাসটা করতে হবে। আর এখানে যেটা সুবিধা হচ্ছে, আর আমি যদি টানা ক্লাস একদিনেই যদি আমি টানা ক্লাস নিয়ে ফেলি, সেই ক্ষেত্রে এই যে তোমাদের অ্যাটেন্ডেন্সের যে প্রবলেমটা, যেমন দেখো আমি আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সের এই জিনিসটা, মানে তোমাদের আইডি বা জুমের যে টাইটেল, এটা ঠিক করতে করতে আমার 15-20 মিনিট, আধা ঘন্টা সময় চলে যাচ্ছে। হ্যাঁ স্যার, আধা ঘন্টা গেছে স্যার। হ্যাঁ, তো তার মানে এটা একটা বিশাল সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের পড়া থেকে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাইলে আজকে আমার টার্গেট ছিল 4A, সেকশন 4A আমি শেষ করব, কিন্তু আমি আজকে 3B শেষ করার পর আমি আর সময় পাইনি। তো আমি চাইলে ডাটার ইনফরমেশন পড়াই ফেলতে পারতাম। তো এই জিনিসটা মেইনলি তোমাদের ওই যে আমি তোমাদের আইডি, নেম, জুমের টাইটেল, এগুলো ঠিক করতে করতে সময়টা শেষ হয়ে গেছে। তো আমি যদি একদিন টানা নিয়ে ফেলি,
তখন তোমাদের কিন্তু এই জিনিসটাও সেভ হবে, এই টাইমটা সেভ হবে। কারণ আমি যখনই 2 দিন নিতে যাব আমাকে নতুন করে সেশন আইডি দিতে হবে, নতুন করে সেশন পাসওয়ার্ড দিতে হবে, নতুন করে একটা মিটিং ক্রিয়েট করতে হবে, নতুন করে তোমরা সবাই আবার জয়েন করবে আলাদা আলাদা করে, ফলে এখানেও বাড়তি সময় নষ্ট হয়ে যাবে। এখন তোমরা যারা একবার জয়েন করে ফেলছো, আমি যখন 11টা বাজে 11টা বা 11:15 বাজে আমি যখন ক্লাস শুরু করছি, তখন তোমরা একবার জয়েন করে ফেলছো, তারা এখানে আসো, খুব কম যারা এখান থেকে লিভ করছো। সো আমার কাছে মনে হয় এটাই কনভেনিয়েন্ট। তবে আমি আশা করব এবং আমি চেষ্টা করব তোমাদের যেটা কনভেনিয়েন্ট সময়, যেমন আমি আজকে ক্লাস নেওয়ার কথা না, আজকে আমার শিডিউল না, তো যেই দিন আমার শিডিউল সেই দিনই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব, দ্যাট ইজ টিউসডে, মানে মঙ্গলবারে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং মঙ্গলবারে তোমরা চেষ্টা করবে অন্য কোর্সগুলো থেকে ফ্রি থাকার জন্য, মানে অন্য কোর্সে ক্লাস না নেওয়ার জন্য। ক্লিয়ার? কয় ঘন্টা নেবেন স্যার? কয় ঘন্টা নেবেন স্যার? আমাদের সমস্যাগুলো হচ্ছে আসলে স্যার শিডিউলটা স্যার ঠিক না থাকার কারণে স্যার। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করার কারণে স্যার আমাদের ক্লাস দেখা যায় একদিন পরে যে বেশি, যেমন গতকাল স্যার কোনো ক্লাসই নেই, আজকে 4টা বই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের শিডিউলটা মঙ্গলবারে ফিক্স রাখার জন্য। ঠিক আছে, মঙ্গলবার 10:30 বা 11টা থেকে ফিক্স রাখার জন্য চেষ্টা করব। তো মঙ্গলবারে তোমরা অন্য কোনো ক্লাস না রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের উপর প্রেসারটা কম পড়বে। মঙ্গলবার সকালে স্যার এমনিতে আমাদের কোনো ক্লাস নেই স্যার, আপনাদের ছিল। হ্যাঁ, যে মঙ্গলবার প্রথম থেকে মঙ্গলবারে তো প্রথম থেকে আমার শিডিউল ছিল, দ্যাটস ওয়াই হয়তো তোমরা অন্য কোনো ক্লাস রাখো নাই। ঠিক আছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। তো তোমরা ওইটাতে ফিক্স থাকো, ওইটাতে ঠিক রাখো, আমি মঙ্গলবারেই ক্লাস নিব। এবং যদি কোনো মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স না হয়, হয়তো দেখা যায় মঙ্গলবার আমাকে ক্যাম্পাসে সিইউতে যেতে হচ্ছে, যদি আমি সিইউতে যাই, সিইউতে তো সকালে যেতে হয়, কারণ 2টা বা 2:30 পর্যন্ত অফিস, এর মধ্যে অফিস টাইমে যেতে হয়। তো সকালে টাইমটাতে গেলে তখন দেখা যাবে তোমাদের মঙ্গলবার আমি ক্লাস নিতে পারছি না। তো সেটা ডিফারেন্ট কেস, সেটা যদি আমি সিইউ যাই, আমি তো সিইউতে প্রতিদিন যাচ্ছি না, যখন যাচ্ছি হয়তো আমি চেষ্টা করব সেই দিন তোমাদের ক্লাসটা নেওয়া যাবে না, কিন্তু অন্য সময় চেষ্টা করবো যাতে তোমাদের ক্লাসটা আমি মঙ্গলবারে ফিক্স রাখতে পারি। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইওর কোয়েরি। সো থ্যাংক ইউ অল। আর আমি আরেকজনের একটু একটা প্রশ্ন নিই। স্যার, ক্যানভাস প্রিন্টিং, লেজার প্রিন্টিং নাকি ইনটেক প্রিন্টিং দিয়ে করা হয়? ক্যানভাস প্রিন্টিং, লেজার প্রিন্টিং নাকি ইনজেট প্রিন্টিং দিয়ে? হ্যাঁ, ক্যানভাস প্রিন্টিং মানে আসলে ক্যানভাস মানে কি বলা যায়, ক্যানভাস মানে কি তুমি পোস্টার বা তুমি ব্যানার বলছো? এটা কে প্রশ্ন করছে আমাকে একটু দেখি। জি স্যার, ক্যানভাস মানে পোস্টার ব্যানার। 3365, হ্যাঁ 65 এর যে প্রশ্নটা ছিল, ক্যানভাস মানে কি তুমি পোস্টার বা ব্যানার বলছো? জি স্যার, পোস্টার বা ব্যানার। মানে আমরা বিভিন্ন দেয়ালে যে পোস্টার দেখি বা ব্যানার দেখি বিভিন্ন প্রোগ্রামের, হ্যাঁ ওগুলা করা হয় প্লটার দিয়ে। প্লটার এটা লাস্ট একটা দেখাইলাম আমরা, ডিজাইন করার জন্য বড় বড় যেগুলো বড় বড় ফাইল করা হয়, বা বড় বড় যে ডিজাইন গুলা, মানে বড় বড় ইমেজের ফাইলগুলো যে প্রিন্ট আউট করা হয়, মানে ফাইল মানে তো এটা আগে ওই ফাইলটা ইমেজের ফাইল থাকে না, .jpg আকারে থাকে না, তো ওই ফাইলগুলা তো বড় বড় ব্যানারের একটা ফাইল বা পোস্টারের ফাইল, ওই ফাইলগুলা তোমার ওগুলা বড় প্রিন্টার লাগে। তো এবং তোমার যদি কেউ আন্দরকিল্লায় গিয়ে থাকো যেখানে ব্যানার প্রিন্ট আউট হয়, সেখানে তোমরা চাইলে এই জিনিসটা দেখতে পারো যে কিভাবে বড় বড় ব্যানারগুলো প্রিন্ট আউট হয়, মানে কিভাবে ওরা কম্পিউটার থেকে ইনস্ট্রাকশন দেওয়ার পরে কিভাবে প্রিন্ট আউট গুলো হয়। সো এগুলো বড়, আসলে বড়, এবং এই সাইজগুলাও প্রিন্টারের সাইজও বড়, ফলে এরা যে ব্যানার বড় বড় যে ব্যানারগুলো প্রিন্ট আউট করে সেগুলো সাইজও অনেক, তারা স্বাভাবিকভাবে বড় ব্যানারের বা বড় পোস্টারগুলো তারা প্রিন্ট আউট করতে পারে। ওকে, সো এগুলো সবগুলোই হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্টার্স। ওই হাই কোয়ালিটি যে প্রিন্টারগুলো এগুলো ইউজুয়ালি লেজার প্রিন্টার অথবা ইঙ্কজেট প্রিন্টার দিয়ে করা যায় না, এগুলো হাই কোয়ালিটি প্রিন্টার দিয়ে করা হয়। আর যেগুলো ডিজাইন, মেইনলি ডিজাইনিং পারপাস যেগুলো করা হয়, যেগুলো তোমার ধরো বিল্ডিং এর ডিজাইন বা কোনো ফ্লোর ডিজাইন করা হয়, সেগুলো করা হয় আসলে প্লটার দিয়ে, সেগুলোকে বলা হয় প্লটার। সেগুলো প্রিন্টার আর একটা টাইপ নাম হচ্ছে প্লটার, এগুলো হাই কোয়ালিটি প্রিন্টার। ওকে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, পেজ 120 একজন লিখছে 3388 প্লটার্স। না স্যার, না স্যার, ওর জাস্ট দিয়েছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, না প্লটার ঠিক আছে, তোমার ওইটা ওই তুমি যেটা বলছো এটাও ঠিক আছে। প্লটার দিয়েও আমরা হাই কোয়ালিটি প্রিন্টিং গুলো করতে পারি, মেইনলি ডিজাইনিং এর যে কাজগুলো। নরমালি আমি একটা পেজ, একটা ফাইল, একটা টেক্সট বা একটা ডকুমেন্ট আমি প্রিন্ট আউট করবো, এটার জন্য প্লটার দরকার নেই, ওটার জন্য নরমাল ইঙ্কজেট প্রিন্টার অথবা ডট ম্যাট্রিক্স প্রিন্টার অথবা লেজার প্রিন্টার হলে যথেষ্ট। জাস্ট এই তিনটা ইঙ্কজেট বা ডট ম্যাট্রিক্স অথবা লেজার, এই তিনটা প্রিন্টারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে স্পিডের মধ্যে বা রেজোলিউশনের ডিফারেন্স। অন্যগুলা নরমাল প্রিন্টার হিসেবে ইউজ করা হয়। সো ওকে, থ্যাংক ইউ। আই থিঙ্ক আর কোনো প্রশ্ন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস, হ্যাঁ বলো
স্যার আমাদের ক্লাসের রেকর্ডগুলো কি আমাদের দেওয়া হবে? গুগল ড্রাইভে দিবে বলছে। হ্যাঁ, আমি একটু আগে এটার উত্তরটা দিয়ে দিছি। আমি চেষ্টা করব আজকে এটা তোমাদের শেয়ার করার জন্য। সো এটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।